এটা কি না, আমি আচ্ছা। শিওর না। মানে সিভি আর রেজিউমের মধ্যে ডিফারেন্সটা কি? আসলে আম কোন জায়গায় সিভি? সিভি আর রেজিউমের মধ্যে তেমন একটা পার্থক্য নাই, বাট পার্থক্য আছে হচ্ছে বায়োডাটা আর রেজিউমে এবং সিভির মধ্যে। বায়োডাটা বলতে আমরা যেটা ইউজ করি এটা হচ্ছে যে বিয়ে শাদীর জন্য বা কোনো জায়গায় পরিচিতির জন্য যে জিনিসটা আমরা ইউজ করি বা জীবন বৃত্তান্ত, ওটা হচ্ছে বায়োডাটা। আর সিভি বা রেজিউমে দ্যাটস মোর ক্যারিয়ার ওরিয়েন্টেড, ওখানে আপনার ক্যারিয়ার ডেসক্রিপশন বেশি দেওয়া যায়। যেমন পার্থক্যটা হচ্ছে এরকম, বায়োডাটা ইজ লাইক ফেসবুক আর সিভি আর রেজিউমে ইজ লাইক লিঙ্কডইন। আমি কি বুঝতে পারলাম ব্যাপারটা? দুইটাই কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, দুইটাই কিন্তু বেসিক্যালি কাছাকাছি জিনিস, বাট ডিফারেন্স হচ্ছে যে বায়োডাটা হচ্ছে কাইন্ড অফ লাইক ফেসবুক, আর সিভি বা রেজিউমে এটা হচ্ছে কাইন্ড অফ লাইক লিঙ্কডইন। ফেসবুক এবং লিঙ্কডইনের মধ্যে যে পার্থক্য ওইটুকুই। আপনাদের সবার লিঙ্কডইন আইডি আছে তো, রাইট? জি ভাইয়া না, আছে। জি জি ভাইয়া, ভাইয়া। অনেক আগে একটা ছিল, সব ভুলে গেছি, পাসওয়ার্ড টাসওয়ার্ড সব ভুলে ও গেছি। তাইলে তো নাই অ্যাকচুয়ালি। অনেক আগে ছিল, পাসওয়ার্ড ভুলে যেত, তার মানে হচ্ছে তার মানে হচ্ছে ভাইয়া জি নাই, ভাইয়া। অনেক আচ্ছা, নাই। আচ্ছা। যাদের, যাদের নাই, I would recommend যে আপনারা as soon as possible আপনাদের LinkedIn আইডিটা তৈরি করে ফেলেন। কারণ এটা গ্রো করতে একটু সময় লাগে। আস্তে, আস্তে ডেইলি অল্প, অল্প করে এখানে লোকজনের সাথে কানেক্ট করেন। আস্তে, আস্তে গ্রো করা শুরু করেন। ফর এক্সাম্পল আমি আপনাদের একটু দেখায় দেই। যেহেতু এগুলা ক্যারিয়ার রিলেটেড জিনিসপত্র। তো দিস ইজ মাই LinkedIn আইডি। ওই একই নামে দেখবেন, লিংকন হাসান নামে। লিংকন হাসান লিখে সার্চ দিলে আই থিংক আমারটাই ১ম এ আসে। আমি একটু দেখি তারপর সার্চ দিয়ে। লিংকন হাসান। হ্যাঁ, আমি ১ম এ আসি। Yeah, I'm the one. আচ্ছা, এনিওয়েজ। সো দিস ইজ মাই প্রোফাইল। আমার অলরেডি প্রায় ২,০০০ কানেকশন হইতে চললো। আমিও একসময় LinkedIn অনেক আগে খুলে রাখছিলাম, বাট এটা আমি কখনো অ্যাক্টিভলি ইউজ করি নাই। বাট এখন আমি অ্যাক্টিভলি ইউজ করতেছি। সো এখন যেটা হইছে যে আমাকে এখন মোটামুটি আম আ আমি যখন শুরু করি তখন আমার কানেকশন ছিল ৩০০ ৩৫০। তো ইন দ্য লাস্ট 4 or 5 মান্থস আমার অলরেডি ১৫০০ র উপরে কানেকশন এড হইছে। আমি বেশি না, ডেইলি বাস ৫ থেকে ১০ মিনিট সময় দেই এটার পিছনে, আর কিচ্ছু না। জাস্ট কয়েকটা পোস্টে লাইক দেই, ২-১ টা পোস্ট শেয়ার করি, দ্যাটস ইট। সো এখানে যেটা হচ্ছে কি বিজনেস কমিউনিটি, ইয়েস। এটা আবার জিজ্ঞেস করে কি? ভাইয়া, আপনি কি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন? না, জগন্নাথ ইউনিভার্সিটিতে আমি মাস্টার্স করতেছি, এটা এখনো চলতেছে। আমার যে ১৫ তারিখ থেকে সেমিস্টার ফাইনাল। আমি ও অ্যাকচুয়ালি আচ্ছা, আমি তো কারেন্ট স্টুডেন্ট জগন্নাথ ইউনিভার্সিটির, এই কোন জন্য। কোন ডিপার্টমেন্টে? আমি ফিনান্স ডিপার্টমেন্টে। ফাইন্যান্সে, ওকে। আমি পড়তেছি ইংলিশে, ইভনিং প্রোগ্রামে। ও ভাই, আমি ওই জগন্নাথ ইউনিভার্সিটির লেখা দেখে এই জন্য জিজ্ঞেস করছি। ওকে, খুব। হ্যাঁ, আরেকজন কি যেন বলতে চাইলেন, বুঝিনি। ভাইয়া ঐশী পলা, আমিও জগন্নাথ ইউনিভার্সিটিতে ভাইয়া অনার্স ফার্স্ট ইয়ার পড়ছি। ও আচ্ছা, 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 খুব, খুব। আর আপনার বাসা থেকে তো কাছেই, আমারও বাসা থেকে কাছেই, এই জন্য ওটা ওখানেই যাই আর কি। আচ্ছা, তো যেটা বলতে গেলাম যে আম, তো এটাকে আপনি আপডেট করে রাখবেন। এখানে আপনার যা যা দরকার ইনফরমেশন সব দিয়ে, এগুলো একটু সময় নিয়ে আপনাকে ফিল আপ করতে হবে। যাদের যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তাদের একটু সময় লাগবে আর একটু বেশি। যেমন এই যে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সবই এখানে লিস্টেড করা আছে। সো ইয়া, তো মোটামুটি ওভারঅল আমার কত ৯ বছরের উপরে হয়ে গেছে আমার এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্স সব মিলায়। আচ্ছা, আমার একাডেমিক কোয়ালিফিকেশন তো আমি বেসিক্যালি আমার গ্র্যাজুয়েশন হচ্ছে আসনসোল ইউনিভার্সিটি থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ। আর দেন হচ্ছে আমার সমস্ত সার্টিফিকেটস, আমার লাইসেন্সেস সবকিছু এখানে লিস্ট ডাউন করা আছে। আরো আছে আই থিংক। ইয়া, ও আরো আছে, ড্যাম, অনেক কিছু পড়ছি দেখা যায়। আরো আছে। ও মাই গড, অনেক লাইসেন্স। যাই হোক, এগুলো সব একটা একটা করে অ্যাড করতে হয়। আর দেন হচ্ছে আবার রেকমেন্ডেশনও জমা হয়ে রয়েছে। আচ্ছা, তো পরে দেখবো। আচ্ছা, সো এখানে আমি বলতেছি কি জন্য আপনারা এখন থেকে আস্তে আস্তে গ্রো করা শুরু করেন। এবং যেহেতু এখানে একটা ক্লাসে আপনার প্রায় 37 জন স্টুডেন্ট আছেন, আপনারা একজন আরেকজনের সাথে অ্যাড হয়ে গেলে দেখেন আপনি স্টার্টিং এই কিন্তু 37-38টা কানেকশন আপনি পেয়ে গেলেন। কানেকশন যত বেশি হবে আপনার প্রোফাইলের দাম তত বেশি হবে। এবং কোম্পানিগুলো যখন সার্চ করে, এমপ্লয়ি নেওয়ার জন্য যখন সার্চ করে, তখন আপনার প্রোফাইলটা সামনে আসার চান্সেসটা বেড়ে যায়। আর ২ নাম্বার হচ্ছে প্রোফাইল, এই ফ্রিল্যান্সিং প্রোফাইলগুলো যেমন র্যাঙ্কিং হয়, এখানেও র্যাঙ্কিং এর এরকমই ব্যাপারটা অনেকটা, যে কার প্রোফাইলটা কত স্ট্রং, কার প্রোফাইলটা কত বেশি অ্যাক্টিভ। এবং আপনারা আরেকটা কাজ করতে পারেন, লিঙ্কডইনে এই যে এন্ডোর্সমেন্ট এবং এই যে রেকমেন্ডেশন, এই দুটা জিনিস খুব ভ্যালুয়েবল। যেমন আমার কাছে অনেকেই রেকমেন্ডেশন চায়। আমি এই যে আমার ৫ জন স্টুডেন্টকে আমি অলরেডি রেকমেন্ডেশন দিছি। আরো একটা মনে হয় পেন্ডিং আছে, এটা দেখতে হবে কার। আচ্ছা, বাট আমি একটাও নেই নাই। কি জন্য? কারণ আমি কারো কাছে রেকমেন্ডেশন ইউজুয়ালি চাই না। আমার ওই কারো কাছে চাইতে আমার কাছে ভালো লাগে না আরকি। এনিওয়েজ, বাট আপনারা ধরেন ৩৭-৩৮ জন আছেন। একজন যদি আরেকজনের রেকমেন্ডেশন দিয়ে দেন, আপনি যদি ধরেন আপনার ৩০-৩৫ জন ক্লাসমেটকে ৩০-৩৫ টা রেকমেন্ডেশন লিখে দেন, আপনার ক্লাসমেটরাও যদি আপনাকে দেয়, আপনি শুরুতেই যদি এরকম ৩০-৩৫ টা রেকমেন্ডেশন পেয়ে যান, বিশাল ব্যাপার কিন্তু।
এভাবেই কিন্তু আপনারা গ্রো করবেন। ওকে, সো আই উড সে যে গেট স্টার্টেড অন ইয়োর লিঙ্কডইন ইয়া লিঙ্কডইন প্রোফাইল, আর ডেইলি জাস্ট 5 থেকে 10 মিনিট সময় দিবেন। কি করবেন, আমি যেটা করি, আমি জাস্ট হোম পেজে যাই, হোম পেজে গেলাম, দেখলাম যে এই যে দ্য ডেইলি সেলস, এই পেজটা আমি ফলো করি। এখানে সেলস রিলেটেড বা কাস্টমার সার্ভিস রিলেটেড ভালো ভালো টিপস অ্যান্ড ট্রিক্স দেয়। কি লিখছে এখানে, দ্য সাকসেসফুল সেলস পারসন কামস ফার্স্ট ফর দ্য কাস্টমার, সেকেন্ড ফর দ্য প্রোডাক্টস। এটা ভালো, এটা আমি লাইক দিলাম। দেন জয়নাব তাবাসসুম বানু সোনালী, উনি একটা ছবি আপলোড দিছেন, এটা যদিও লিঙ্কডইনে দেওয়ার জিনিস না, তারপর আমি লাইক দিলাম। মোহাম্মদ রাসেল, ই ভ্যালির যে বাটপার লোকটা, ওই লোকটা কি করছে, ই ভ্যালি বিলিভ ইন ইউ, ই ভ্যালি বিলিভ ইউ না, এটা তো ই ভ্যালি বিলিভস ইন ইউ, এমডি এন্ড সিইও চেয়ারম্যান অন দ্য কাভার বিজনেস টাইমস। এটা কি এমন একেবারে হয়েছে, এটা আমি লাইক দিব না, এটা আমার ভালো লাগে নাই। আচ্ছা, খান ফারজানা, উনি কি করছেন, উনিও একটা ছবি আপলোড দিয়েছেন, আচ্ছা ঠিক আছে, এটা দিলাম। ব্রিজেট হায়াসিন্থ, শি ইজ অ্যাকচুয়ালি আ কনসালট্যান্ট, ক্যারিয়ার কনসালট্যান্ট, ভালো ভালো ভিডিও আপলোড করেন, ভালো ভালো টিপস অ্যান্ড ট্রিক্স দেন, ওনার এই ভিডিওটা আমি করলাম। এবং এই যে হোয়াট আর ইউর স্যালারি এক্সপেকটেশনস, বেস্ট অ্যান্সার্স টু দিস ইন্টারভিউ কোয়েশ্চেন। ইন্টারভিউতে প্রায় এই প্রশ্নটা করে না যে আম, আপনার এক্সপেক্টেড স্যালারিটা কি, ওইটার ব্যাপারে এখানে কথাটা বলছে। এটা নিয়ে আরো অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনারা ওগুলো দেখে নেন, বাট এই ভিডিওটা আমার কাছে ভালো লাগছে, উনি ভালো কন্টেন্ট দেন ইউজুয়ালি। আমি এটা কি করলাম, আমি এটা শেয়ার করে দিলাম। এই রোজ আমি এইটুকুই করি, এই যে 5-10 মিনিট, 5 মিনিট আমি 5 মিনিটও হয় না, আই থিঙ্ক 2-3 মিনিট। তো আমি কয়েকটা পোস্টে লাইক দেই, দুই একটা পোস্ট শেয়ার করি, দ্যাটস ইট। এই যে অলরেডি আমার এখানে রিকোয়েস্ট চলে আসছে, নীলুফার পূর্ণিমা, আপনাদের ক্লাসেরই মনে হচ্ছে উনি একজন। আচ্ছা, এটা কি? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। ইলিয়াস চৌধুরী ইভান, এটাকে আমি চিনি না, আমি অ্যাকসেপ্ট করে নিলাম তারপরও। সো যে দেখেন, আমার অলরেডি 1915, আমার এই মাসের মধ্যে ইনশাল্লাহ 2000 কানেকশন হয়ে যাবে। সো এই তো। সো এইভাবে আপনারা কিন্তু গ্রো, এবং এটা কিন্তু আপনার একটা অডিয়েন্স হবে, তার মানে আপনি যা পোস্ট করতেছেন, এটা কিন্তু আমি যা পোস্ট করতেছি, সেটা কিন্তু প্রায় 2000 মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, 2000 মানুষ কিন্তু দেখতে পাবে। ওকে, যদিও আমি খুব একটা অ্যাক্টিভ না, ইনশাল্লাহ হয়তো পরে আরো অ্যাক্টিভ হবো, বাট আই উইল সে যে আপনি যদি রোজ 10 থেকে 15 মিনিট ব্যয় করেন এটার পিছনে, দ্যাটস গুড। প্লাস এই যে আরেকটা জিনিস আছে লিঙ্কডইনে, সেটা হচ্ছে যে এই যে কেউ যদি আপনার প্রোফাইল ভিউ করে, যেমন এই যে কেউ একজন আমার প্রোফাইল ভিউ করেছে, কেউ আমাকে দেখেছে, ওই যে নীলুফার পূর্ণিমা, উনি আমার প্রোফাইল দেখেছেন, প্লাস এই যে আগেও অন্যান্য আরো কয়েকজন আমার প্রোফাইল দেখেছেন। যত মানুষ আপনার প্রোফাইল দেখবে, যত আপনার ভিজিবিলিটি বাড়বে, তত আপনার প্রোফাইলটা উপরে র্যাঙ্কে থাকবে। এবং আপনার দেখবেন যে অন্যান্য বিভিন্ন এইচআর ম্যানেজাররাও, বিভিন্ন বড় বড় কোম্পানির এইচআর ম্যানেজাররাও কিন্তু ইয়েতে আছেন, এই কি বলে এটাকে, এই লিঙ্কডইনে আছেন। তো তারা যখন কোনো একটা কিছু সার্চ করতে যাবেন, দেখবেন যে আপনার প্রোফাইলটা কিন্তু তাদের সামনে চলে আসতে পারে, এবং দ্য বেটার ভিজিবিলিটি ইউ হ্যাভ, দ্য বেটার চান্সেস অফ গেটিং হায়ার্ড ইউ উইল হ্যাভ। বোঝা গেল ব্যাপারটা, সিম্পল এজ দ্যাট। তো এটাকে আস্তে আস্তে গ্রো করানো শুরু করেন, এবং যেহেতু এটা পোর্টফোলিও, এটা একটা পোর্টফোলিও হিসেবে কাজ করে, তো ডেফিনেটলি এটাকে সাজায় গোছায় রাখাটা বেটার। ভাইয়া এই সম্পর্কে তো প্রথম জানলাম আচ্ছা, আজকে। তো এটা কি করতে হবে একটু যদি কাইন্ডলি বলে দিতেন। বুঝি নাই কি ব্যাপারে। এই আইডিটা সম্পর্কে, লিঙ্কডইন এর আইডিটা সম্পর্কে কিছু না, আপনার যে এটা কোনো একটা, কিভাবে? এই যে ফেসবুকে যেভাবে আইডি খুলে সেভাবে, আর কিছু না। আর ওখানে যে যে ইনফরমেশন গুলো বসাতে হয়, ইনফরমেশন গুলো জায়গা জায়গা মতো বসায় ফেলবেন, দ্যাটস ইট। অ্যাপটা গুগল থেকে নিতে হবে নাকি? এটা গুগল থেকে, এটার হ্যাঁ, এটা মোবাইল অ্যাপও আছে, বাট মোবাইল অ্যাপ দিয়ে খুব একটা সুবিধা করতে পারবেন না। আপনাকে এই প্রোফাইলটাকে সাজাতে হলে, প্রোফাইলের লেখাজোখাগুলো লিখতে হলে, আই উড সে যেটা পিসি থেকে করাটাই বেটার হবে, এটা কম্পিউটার থেকে করবেন। ও আচ্ছা। ওকে, জাস্ট ওই যে লিঙ্কডইন লিখে সার্চ দিবেন, LINKEDIN, লিঙ্কডইন লিখবেন, ওখানে তাহলে চলে যাবে। আমার তো অলরেডি লগ ইন করা আছে, যেন আমার যে ডিরেক্টলি ওখানে চলে যাচ্ছে লিঙ্কডইন। এটা ওয়ান অফ দ্য বিগেস্ট প্রফেশনাল সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কস। ওকে, এবং জব সার্চিং এর জন্য ভালো, বাংলাদেশে অনেক কোম্পানি কিন্তু এখানে দেয়, জব পোস্ট দেয়। এটার ব্যাপারে ইউটিউবে আই এম শিওর যে আরো অনেক আছে, টিউটোরিয়াল আছে, ওখান থেকে একটু দেখে নেবেন কাইন্ডলি, ইউটিউবে সবই আছে, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। কাউসারুল জান্নাত রিন্তি, উনিও তো এই ক্লাসের মোস্ট প্রবাবলি, ঢাকা সিটি কলেজে পড়েন। ওকে, আচ্ছা, তো এই গেল। আজ এখন আমরা আসি হচ্ছে কভার লেটারের বিষয়গুলো নিয়ে। তো কভার লেটারটা কি আমরা বুঝলাম, ইটস আ ফর্মাল ইন্ট্রোডাকশন। এটা আপনার এখানে একটা কথা লেখা আছে, এটা ইম্পর্টেন্ট হচ্ছে, দিস ইজ ইটস দ্য ফার্স্ট রিড, ইট ক্যান মেক অর ব্রেক ইউর এন্ট্রি। এটার কারণে আপনি কোনো জায়গায় চান্স পাইতেও পারেন, কোনো জায়গায় চান্স নাও পাইতে পারেন। কারণ আমরা মনে করি কি যে সিভিটাই মনে হয় এইচআর ডিপার্টমেন্ট দেখে, বাট ট্রাস্ট মি, এইচআর ডিপার্টমেন্টের সাথে আমি দীর্ঘদিন যাবত কাজ করছি, প্রায় 3 থেকে 4 বছর হয়েছে আমি এইচআর ডিপার্টমেন্টের সাথে প্যারালালি ফাংশন করছি। তো বেসিক্যালি আমি দেখতাম হচ্ছে কর্পোরেট অ্যাফেয়ার্স, বাট কর্পোরেট অ্যাফেয়ার্সটা ওই কোম্পানিতে এরকম ভাবে ছিল যে এইচআর এর সাথে বিভিন্ন প্রোগ্রাম, ডেভেলপমেন্ট প্রোগ্রামস গুলো নিয়ে কোলাবোরেট করা লাগতো। তো এইচআর কিভাবে চিন্তা করে, এইচআর কিভাবে সিভি সর্টিং করে, শর্ট লিস্টিং কিভাবে করে,
ইন্টারভিউ কিভাবে কন্ডাক্ট করে, তাদের প্রশ্নের পেছনে কি কি মানে মাঝে যা লুকা আছে, এই জিনিসগুলো সব সম্পর্কে আমার মোটামুটি যথেষ্ট ভালো আইডিয়া আছে। অ্যান্ড ইনশাল্লাহ ওই যে যে চ্যানেলটা আমার যে ইউটিউব চ্যানেলটা আপনারা দেখছেন ইজ ইংলিশ ভিডিও, ওখানে ইনশাল্লাহ আমি এই ব্যাপারগুলোতে চেষ্টা করব কিছু কন্টেন্ট আপলোড করার জন্য, যাতে করে ইন্টারভিউর ব্যাপারে আপনাদের একটু হেল্প হয়, ইন্টারভিউ কীভাবে ফেস করতে হয় সেই ব্যাপারগুলোতে আমি কিছু কন্টেন্ট পোস্ট করার চেষ্টা করব। আর এখন যদি বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে যে আম, যখন একটা জব ওপেনিং হয় বা একটা জবের ব্যাপারে অ্যানাউন্স করা হয় যে এখানে একটা ভ্যাকেন্সি আছে, ওখানে দেখা যায় যে বাংলাদেশে এখন জব মার্কেটের যে অবস্থা, মিনিমাম যে কোনো একটা জব ওপেনিং এ 4 থেকে 5 হাজার সিভি পড়ে। সো সব কোম্পানির কাছে কিন্তু এগুলো সর্ট আউট করার জন্য মেশিন নাই। অন্যান্য বড় বড় কোম্পানিগুলোতে হচ্ছে সফটওয়্যার থাকে, সফটওয়্যারের মাধ্যমে এগুলোকে সর্ট আউট করা হয়, তো দ্রুত সর্টিং হয়ে যায়। বাট অন্যান্য ছোট বড় এবং অনেক মাঝারি কোম্পানিগুলোতে এখনো পর্যন্ত ম্যানুয়ালি সিভি সর্টিং করা হয়। তো এই দায়িত্বটা পরে সাধারণত কোনো এইচআর এর জুনিয়র কোনো অফিসিয়ালের উপরে, হয় জুনিয়র এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ অথবা অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ, এরকম ধরনের লেভেলে যারা আছে, যারা একটু জুনিয়র পজিশন আছে, তাদের কাছে তাদের ঘাড়ে এই দায়িত্বটা পড়ে যে আপনারা এই 4-5 হাজার সিভি খুলে খুলে পড়েন, পড়ে এগুলাকে ক্রাইটেরিয়া অনুযায়ী সাজান, কোনটা ম্যাচ করে কোনটা ম্যাচ করে না। ওকে, তো এটাকে বলা হচ্ছে সর্টিং বা সিভি শর্টলিস্টিং করা। তো যেটা হচ্ছে যে সময় বাঁচানোর জন্য এইচআর ডিপার্টমেন্ট মোস্ট অফ দ্য টাইম যেটা করে, সিভিটা আগে খোলে না, কারণ সিভিতে পুরো জীবন বৃত্তান্ত দেওয়া আছে, এগুলা খুঁজে খুঁজে কোনটা অ্যাকচুয়ালি রেলেভেন্ট কোনটা রেলেভেন্ট না, এটা করাটা মুশকিল হয়ে যায় এইচআর ডিপার্টমেন্টের জন্য, অনেক সময় অনেক বেশি সময় সাপেক্ষ হয়ে যায়, আপনাকে যদি কাজ দেওয়া হয় আপনিও বিরক্ত হয়ে যাবেন এটার মধ্যে খুব তাড়াতাড়ি। সো তারা যেটা করে তার কভার লেটারটা একটু দেখে, কভার লেটার দেখে যে ওখানে ওখানে আপনি মোদ্দা কথাটা লিখছেন কিনা, আপনি এখানে জব রিকোয়ারমেন্টের সাথে আপনার যে ক্যাপাবিলিটিস সেটার মেলবন্ধনটা আপনি ঠিকমতো দেখাতে পারছেন কিনা। যদি আপনি দেখাতে পারেন তাহলে তো ওয়াও, কেল্লা ফতে, আদারওয়াইজ সো এই জন্য দিস ক্যান বি দ্য ফার্স্ট রিড, দিস ক্যান ভেরি ওয়েল বি দ্য ফার্স্ট রিড, ইট ক্যান মেক অর ব্রেক ইউর এন্ট্রি। ইয়া, সরি ফর দ্যাট সাউন্ড, আমাদের এখানে আশেপাশে সাকরাইনের অনুষ্ঠানের জন্য মনে হয় বোমার টেস্টিং চলতেছে, সবাই অলরেডি পটকা টেস্টিং করা শুরু করে দিছে, এই জন্য মেবি ইয়া কিছু করার নেই, ইট ইজ হোয়াট ইট ইজ। আই থিঙ্ক কবে, কালকেই তো, না না কালকে না, পরশু, ইয়া পরশু, পরশু দিন, তাই না? পুরান ঢাকায় যারা আছে তারা জানতে পারবেন, যারা নতুন ঢাকায় থাকেন তাদের মনে হয় ব্যাপারটা খুব বেশি একটা আইডিয়া নাই। ভাইয়া একবার আমাদের দাওয়াত করলে বুঝতে পারবো। ও না, দাওয়াত করতে পারি, বাট সমস্যা হচ্ছে আমরা যেখানে গিয়ে পার্টিটা করি, সাকরাইনের পার্টি যেখানে করি, ওখানে মেয়েদের যাওয়াটা খুব একটা সেফ না। তো এনিওয়েজ ওখানে সব ছেলেরাই থাকে, বেশি বেশি মেয়েরাও যায়, বাট খুব একটা সুবিধার না আর কি। তো ইনশাল্লাহ এক সময় যদি এরকম ভালোভাবে পার্টি করা হয় তাহলে ডেফিনেটলি ইনভাইট করবো, বাট এইবারের ইন্তজামটা অন্যরকম হচ্ছে। আচ্ছা, এনিওয়েজ, যেটা হচ্ছে যে আম, তো এই হচ্ছে ব্যাপার। তো এই জন্য সিভির প্যারালালি আই উড সে যে সিভির চেয়ে কোনো অংশে কভার লেটারের গুরুত্ব কিন্তু কম না, বরং অনেক ইম্পর্ট্যান্ট। ওকে, তো এই জন্যই দেখেন বলা আছে ইটস আ মাস্ট উইথ ইউর রেজুমে। তো যেখানে কভার লেটার দিতে বলে সেখানে তো অবশ্যই দিবেন, যেখানে অপশনাল বলা থাকে বা এখানে না দিলেও চলবে এরকম বলা থাকে, সেখানেও কিন্তু আপনার দিয়ে দেওয়া উচিত। দ্যাট ইজ দ্য কর্পোরেট ডেকোরাম। ওকে, এটাকে নেগলেক্ট করার কোনো ওয়ে নেই। আর তো কভার লেটারটা এমনভাবে লিখতে হবে যাতে আপনাকে ইন্টারভিউতে ডাক দেওয়া হয় এবং এটা যাতে সংক্ষিপ্ত হয়, যাতে ইন্টারেস্টিং হয়, পড়ে যাতে কেউ বোর না হয়। এখানে পুরো ইতিহাস লেখার কোনো সুযোগ নাই, গল্প লেখারও সুযোগ নাই, এখানে শুধুমাত্র দরকারি কথাটুকু লেখা হয়। এবং একটা কভার লেটার শুড বি অ্যাজ শর্ট অ্যাজ পসিবল। এটা বড় করে লেখার বা বিশাল লিখে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই এটার মধ্যে। এবং আমি যখনই কভার লেটার লিখি, আমি চেষ্টা করি এটা যেন 8 থেকে 10 লাইনের মধ্যে থাকে, এর চেয়ে বেশি আমার লেখার সময় নেই, আর এর চেয়ে বেশি আমি লিখতে চাইও না। এর মধ্যে আমি আমার কথা, আমার যা যা উল্লেখ করার দরকার আমি উল্লেখ করে দিতে পারি। ওকে, আর সিভিতে যেভাবে বৃত্তান্ত লেখা আছে, সিভির পুরা বৃত্তান্ত এখানে কপি মারার কোনো দরকার নাই। সিভির লেখা আলাদা, সিভিতে একটা ফরম্যাট থাকে, কভার লেটার ফরম্যাট থাকে ডিফারেন্ট। আর সবসময় এটাই হাইলাইট করবেন যে যেই জবের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেটার জন্য আপনার কাছে কি কি আছে, সেই জবে আপনি কি কি ভ্যালু অ্যাড করতে পারেন, সেই জিনিসটাই বারবার হাইলাইট করতে হবে। আচ্ছা, দেন হচ্ছে যে কভার লেটারের প্রকারভেদ। কভার লেটার 2 প্রকার, এবং একটা হচ্ছে লেটার অফ ইন্টারেস্ট, আর একটা হচ্ছে লেটার অফ ইনকোয়ারি। সো লেটার অফ ইন্টারেস্টটা হচ্ছে যেটা আমরা কমনলি ইউজ করি, দ্যাট মিনস যে আপনি ধরেন বিডি জবসে গেলেন, বিডি জবসে দেখলেন যে এখানে একটা জব ওপেনিং আছে, ওখানে আপনি একটা সিভি পাঠাইলেন, সঙ্গে একটা কভার লেটার লিখে পাঠাইলেন, এটা হচ্ছে লেটার অফ ইন্টারেস্ট। কারণ হচ্ছে যে আপনি জানেন যে ওখানে একটা ভ্যাকেন্সি আছে, সো দ্যাট ইজ ওয়াই ইউ আর সেন্ডিং
অ্যান্ড ইন্টারেস্ট, আপনি আপনার ইন্টারেস্টটাকে ওখানে পাঠাচ্ছেন যে না আমার এখানে কাজ করার আগ্রহ আছে। সো আপনি যেখানে জানেন যে ভ্যাকেন্সি আছে সেখানে যদি আপনি আগ্রহ প্রকাশ করেন কাজ করার জন্য, সেটাকেই বলা হচ্ছে লেটার অফ ইন্টারেস্ট, যেটা আমরা কমনলি ইউজ করে থাকি। আর লেটার অফ ইনকোয়ারি হচ্ছে যেখানে আপনি জানেন না ভ্যাকেন্সি আছে কিনা, বাট আপনার হয়তো চাকরি দরকার বা আপনার আগ্রহ আছে ওখানে চাকরি করার, বা আপনি ভ্যাকেন্সি আছে কিনা সেটা জানতে চান, সেই ক্ষেত্রে আপনি যদি একটা সিভি কভার লেটার সেন্ড করে রাখেন, হ্যাঁ, তাহলে এটাকে বলা হচ্ছে লেটার অফ ইনকোয়ারি। লেটার অফ ইনকোয়ারিটা বড় বড় কোম্পানির ওয়েবসাইটে দেখবেন, যেমন ফর এক্সাম্পল আপনাদের যদি এখানে দেখাই, ধরেন H&M, H&M খুব বড় একটা ইয়ে, H&M, আচ্ছা H&M লিখলে শুধু হবে না, আই থিঙ্ক H&M বাংলাদেশ লিখতে হবে। অনেক বড় বড় কোম্পানির ওয়েবসাইটগুলো দেখবেন ওখানে একটা ক্যারিয়ার সেকশন থাকে, তো H&M বাংলাদেশ ক্যারিয়ার, ওই যে ক্যারিয়ার এট H&M, ওয়ার্কিং এট H&M। ওকে, এখানটা যদি আমরা যাই, স্লো কেন? ওকে, তো এটা হচ্ছে H&M এর ক্যারিয়ার পেজ বাংলাদেশের জন্য। তো এখানে দেখেন এই যে ওয়ার্কিং এট H&M, অ্যাভেলেবল জবস, স্টুডেন্টস, এখানে এগুলো অপশন আছে। তো এখানে যখন আপনি সাইন ইন করবেন, সাইন ইন করতে হলে আপনাকে এখানে যে লিঙ্কডইনে যেরকম ইনফরমেশন দেওয়া লাগে ওরকম আপনার ক্যারিয়ার ইনফরমেশন দেওয়া লাগবে। তো এখানে আপনার একটা প্রোফাইল তৈরি হবে। দেন আপনি এখানে যদি কান্ট্রি বা রিজন ওয়াইজ জব সার্চ করে যদি কিছু দেখতে পান, সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অথবা যদি কোনো ওপেনিং নাও থাকে, তারপর আপনি আপনার সিভি কিন্তু আপলোড করে রাখতে পারতেছেন বাই সাইনিং ইন। এখানে H&M ক্যারিয়ার্সে সাইন ইন করার মাধ্যমে, এরকম অনেক ওয়েবসাইটে এই ফ্যাসিলিটি থাকে অনেক বড় বড় কোম্পানির। আর আরেকটা জায়গায় লেটার অফ ইনকোয়ারিটা ব্যবহার হয়, সেটা হচ্ছে যে ইয়েতে, সেটা হচ্ছে রিটেল সেক্টরে। বিদেশে তো রিটেল সেক্টর অনেক বড় এবং অনেক সমৃদ্ধ, বা বাংলাদেশের রিটেল সেক্টর এখন মাত্র গ্রো করতেছে, এটা আস্তে আস্তে অনেক বড় হচ্ছে। তো যেমন ধরেন বাংলাদেশের ক্ষেত্রে যদি এক্সাম্পল দেই, ধরেন এই যে স্বপ্ন, এশিয়ার স্বপ্ন, দেন হচ্ছে আগোরা, মিনা বাজার, বিগ বাজার, তারপরে যে RFL এর যে বেস্ট বাই এর যে শোরুমগুলো আছে, দেন হচ্ছে এক্সটাসি, সেইলর, হ্যাঁ, এইসব যে এই যে ইয়েগুলো আছে, এগুলো সব হচ্ছে রিটেল আউটলেট। তো রিটেল আউটলেট গুলোতে কিন্তু এত ঘটা করে এই জব ভ্যাকেন্সি অ্যানাউন্স করে ইন্টারভিউ নিয়ে তারপরে রিক্রুট করা হয় না, ওখানে হচ্ছে হাতে হাতে সিভি দিয়ে আসা হয়। তো ওইসব প্রত্যেকটা দোকানে দেখবেন একটা একটা সিভি বক্স থাকে, বা দোকানের একজন ম্যানেজার থাকে। তো আপনার যদি ওখানে কাজ করার ইচ্ছা থাকে, আপনি একটা সিভি প্রিন্ট আউট করে কভার লেটার সহ একটা খামে ভরে এটা আপনি ওই দোকানের ম্যানেজারের হাতে দিয়ে আসতে পারেন। তারা এটা তাদের সিভি ব্যাংকে রেখে দেয়, এবং যখন তাদের লোকের দরকার হয় তখন তারা ওই সিভি ব্যাংক থেকে খুঁজে খুঁজে দেখে যে কেউ আছে কিনা যোগ্য কাজ করার মতো, তাকে তখন ফোন দেয়। যেমন আমি যখন পুমার প্রজেক্টটা নিয়ে কাজ করছি, পুমার ফার্স্ট সেলসম্যানদের যে ব্যাচটা ছিল, ওই ব্যাচটা আমি ইয়ে করছিলাম হচ্ছে, ওটা করা হয়েছিল বিডি জবসে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে, বাট সেকেন্ড ব্যাচটা নেওয়া হয়েছিল এরকম সিভি ব্যাংক থেকে। তো পুমার স্টোরটা যখন বনানী 11 নম্বরে দেখবেন, পুমার স্টোরটা এখনো আছে, ওই প্রজেক্টটা আমার হাতেই করা। সো যখন স্টোরটা ওপেন হয় তখন আশেপাশে বিভিন্ন দোকান থেকে, আনজারা থেকে, নোয়ার থেকে, আড়ং থেকে অনেকে এসে এসে সিভি, অনেক ছেলে মেয়ে এসে সিভি দিয়ে যেত। তো আমি সিভিগুলো রেখে দিতাম একটা বক্সে। তো আমাদের যখন পরে যখন এই রোজার রোজার মাস যখন চলে আসে, তখন আমাদের এক্সট্রা লোক দরকার ছিল। তো আমরা 5 জন এক্সট্রা লোক নেই, 2 জন ইন্টার্ন আর 3 জন হচ্ছে ফুল টাইম। তখন আমরা ওই সিভি ব্যাংক থেকে খুঁজে খুঁজে ওখান থেকে লোকজন ডাক দিয়ে তারপরে রিক্রুট করছি। এই হচ্ছে ব্যাপার। সো ইয়েপ, তো দ্যাট ইজ ইউর লেটার অফ ইনকোয়ারি। আচ্ছা, তো লেটার অফ ইন্টারেস্ট ইনকোয়ারিটা ব্যাপারটা চলে গেছে। আচ্ছা, এখানে আরো কিছু টিপস এন্ড ট্রিক্স আছে, এগুলো আপনারা একটু দেখে নিন, এগুলো খুব আহামরি বিষয় না, বাট আমরা যেটা করি, আমরা বরং ইয়েতে চলে যাই, আমরা স্ট্রাকচারে চলে যাই, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হবে। এই ডকুমেন্টটা আমি আপনাকে দিয়ে দেবো, এটা আপনারা একটু পড়ে নিন, এটা দেখুন এখানে মোটামুটি সেলফ এক্সপ্লেনেটরি। এখন আমরা চলে যাই হচ্ছে ইয়েতে, কভার লেটারের যে স্ট্রাকচার, কি ব্যাপার এখানে কি দিতেছে। আচ্ছা, এখানে কিছু হয়নি। আচ্ছা, লেটস মুভ ওভার। আচ্ছা, তার আগে আমি আপনাদেরকে আমার একটা কভার লেটার স্ট্রাকচার দেখায় নেই, যে আমি কিভাবে সাধারণত কম্পোজ করি, একদম রিয়েল। আমি একটা জবে অ্যাপ্লাই করার জন্য, বা ইভেন কোরাস ফার্স্টে আমি যে জয়েন করলাম, প্রায় আমার তো এখানে প্রায় 1.5 বছর হয়ে গেছে। 1.5 বছর আগে আমি যখন কোরাসে জয়েন করছি, তখন আমি যেরকম কভার লেটারটা সাবমিট করছি, সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। সো এটা দেখানোর কারণ হচ্ছে যে, যেহেতু আমি ওটা দিয়ে ওটা সাবমিট করে জব পাইছি, সো ডেফিনেটলি আই হ্যাভ ডান সামথিং রাইট। তো এই জন্য আমি আপনাদের দেখায় দিই যে অ্যাকচুয়াল মানে যেই কভার লেটার গুলোতে কাজ হয় সেটা স্ট্যান্ডার্ডটা কিরকম। ওকে, অলরাইট, ছোট করে দিই,
যেটা আপনারা পড়তে না পারেন প্লিজ। ওকে, দ্যাট শুড বি গুড। ওকে, সো এই হচ্ছে আমার কভার লেটার স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচারই সেম, এই স্ট্রাকচারে করেই আমি কোডার সাস্টে অ্যাপ্লাই করছিলাম। এটা হচ্ছে আই থিঙ্ক 2-3 মাস আগে আমি একটা জায়গায় অ্যাপ্লাই করছিলাম সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ হিসাবে। সেখানে সেখানের জন্য এটা তৈরি করা ছিল, বাট ওই কোডার সাস্টে যেটা দিয়ে অ্যাপ্লাই করছিলাম ওই স্ট্রাকচার, ওই টেমপ্লেটটাকে মডিফাই করে বানানো। সো দিস ইজ দ্য কভার লেটার আই ইউজ। তো এখানে আপনি গুনলে দেখবেন হার্ডলি এখানে 10টা বা 11টা সেন্টেন্স আছে, বা আরো কম হবে, আই থিঙ্ক এর 7টা বা 8টা সেন্টেন্স আছে। এবং দেখেন এক পেজের মধ্যে কিন্তু হয়ে গেছে। আপনাদের আপনাদের সবার সিভি তো আছে, রাইট? সবারই তো সিভি আছে একটা না একটা। জি ভাইয়া। ওকে, আচ্ছা, আপনাদের মধ্যে আম, এমন কেউ আছেন যার সিভি 3 পেজ বা 4 পেজ, মানে 2 পেজের উপরে, এরকম কারো সিভি আছে? এনিওয়ান? মনে হয় নাই। আচ্ছা, ভাইয়া আমার সিভি আছে 3 পেজ। 3 পেজ। আচ্ছা, আপনার জব এক্সপিরিয়েন্স কতদিন? ভাইয়া জব এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি সেভাবে নাই, আমি স্কুলে জব করতাম হুম কিন্ডার গার্ডেনে, হুম সেগুলো দিয়েই আর কি অনেক ভর্তি হয়ে গেছে আচ্ছা এটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আমার জব এক্সপিরিয়েন্স 9 বছরের উপরে হয়ে গেছে, বাট আমি চেষ্টা করি যে আমার সিভিটা 1 পেজের মধ্যে রাখার, ইভেন কাভার লেটারও। হ্যাঁ, অনেকের আমি দেখছি 3 পেজের 4 পেজের সিভিও আছে, ইভেন কাভার লেটারও দেখছি, আমি 2 পেজের 3 পেজের কাভার লেটারও দেখছি। আবার আমি হায়েস্ট দেখছি মনে হয় 10 পেজ 15 পেজের সিভিও দেখছি। ওগুলো হচ্ছে কাদের জন্য? ওগুলো হচ্ছে ধরেন যারা কোনো কোম্পানিতে সি লেভেল জব করতে যায়, ধরেন সিএফও বা সিইও বা সিও, মানে চিফ অপারেটিং অফিসার অথবা চিফ এক্সিকিউটিভ অফিসার, বা ইডিএইচআর, হ্যাঁ, এক্সিকিউটিভ ডিরেক্টর এইচআর, এরকম ধরনের বড় বড় সি স্যুট বা ডি স্যুট যে জবগুলো আছে, ওগুলোতে যারা অ্যাপ্লাই করে তাদের সিভি ওরকম হয়, যাদের ওইসব জায়গায় অ্যাপ্লাই করতেও দেখা যায় যে 15 বছরের এক্সপিরিয়েন্স লাগে। সো ওইটা দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার। বাট আই উড সে যে যাদের জব এক্সপিরিয়েন্স ধরেন সামওয়্যার বিটুইন 1 to 10 ইয়ার্স, তাদের জন্য 1 পেজ 2 পেজের মধ্যে থাকাটাই বেটার। ইভেন কাভার লেটারের ক্ষেত্রে কাভার লেটার অবশ্যই 1 পেজের মধ্যে থাকাটা উত্তম। দ্যাটস দ্য স্ট্যান্ডার্ড ফরম্যাট আর কি। তো আম, তো এটাই, এই স্ট্রাকচারটাই আমি আপনাদের এক্সপ্লেন করবো যে হাউ ডিড আই রাইট দিস থিং। সো জাস্ট গিভ মি আ সেকেন্ড। আচ্ছা, আরেকটা ডকুমেন্ট আমি এখানে ওপেন করছি, এই ডকুমেন্টটা আমি আপনাদের দিয়ে দিব। এটা একটু বড় করি, নাহলে পড়তে পারবেন না। এই ডকুমেন্টটা আমি আপনাদের দিয়ে দিব। সো এখানেও কিছু থিওরি লেখা আছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। এগুলা মোটামুটি মানে কঠিন কিছু নাই এটার মধ্যে, সিম্পল ব্যাপার। আচ্ছা, তো কাভার লেটার স্ট্রাকচারটা হওয়া উচিত হচ্ছে এরকম, মানে কাভার লেটারটা যদি আমি হাড্ডি মাংস যদি আলাদা করে যদি জাস্ট কঙ্কালটা রাখি, জাস্ট কঙ্কালটা যদি রাখি, তাহলে যে কঙ্কালটা হচ্ছে এটা, দিস ইজ দ্য স্কেলেটন অফ এ কাভার লেটার। এখানে কিছু লেখা নেই, জাস্ট কোথায় কি বসবে সেই স্ট্রাকচারটা দেওয়া আছে। তো এটা দেখলে আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে যে অ্যাকচুয়ালি কাভার লেটারটা কিভাবে রচনা করতে হয় বা কিভাবে তৈরি করতে হয় ফ্রম স্ক্র্যাচ। এই স্ট্রাকচারটা শিখলে আপনি যে কোনো জায়গায় বসে যে কোনো সময় আপনি একটা কাভার লেটার লিখে ফেলতে পারবেন, আপনাকে আর টেমপ্লেট খুঁজতে হবে না আর কি। সো বেসিক্যালি ইউ উইল বি এবল টু রাইট আ কাভার লেটার ফ্রম স্ক্র্যাচ। আচ্ছা, তো এখানে দেখেন প্রথমে কি লিখছে, আপনার নাম লিখতে হবে, আপনার অ্যাড্রেস দিতে হবে, হ্যাঁ, আপনার ডিটেলস গুলো দিতে হবে। তো এবং এখানে লেখা আছে যে দিস শুড লুক দ্য সেম অ্যাজ অন ইউর রেজুমে। আপনার আপনার সিভিতে যেরকমটা লেখা আছে, আপনার সিভির যে নাম অ্যাড্রেস যা যা আপনি দিতে, ফোন নাম্বার ইমেল আইডি যা দিয়েছেন, সেম হতে হবে। অনেকের যেটা হয়, ধরেন আমি জানি না এখানে কার কয়টা ফোন নাম্বার, আমার তো ফোন নাম্বার একটাই, আমি একটা ফোন নাম্বারই সব কাজে ইউজ করি। একটা সময় 2 নাম্বার ইউজ করতাম, বাট এখন একটাই নাম্বার ইউজ করি আমি মানে সব জায়গায়। আর ইমেল আইডি সবারই মাল্টিপল আছে, আই এম শিওর। কেউই একটা ইমেল আইডিতে চলে না, যেমন আমার 10টা 12টা ইমেল আইডি আছে, বাট একটা ইমেল আইডি আমি রাখি যেটা আমি শুধুমাত্র জব হান্টিং এর জন্য ইউজ করি। আউটলুকের একটা ইমেল আইডি আছে, সেটা আমি ইউজ করি জব হান্টিং এর জন্য, এবং যে কোনো জায়গায় সিভি বা কভার লেটার পাঠালে ওখানে শুধুমাত্র ওই আউটলুক ইমেল আইডিটাই আমি ইউজ করি। আর ফোন নাম্বারও যেটা আছে আমি ওটা একটাই দিই। তো অনেকে যেটা থাকতে পারে যে মাল্টিপল ফোন নাম্বার থাকতে পারে, হয়তো সিভিতে একটা ফোন নাম্বার দিলেন, কভার লেটারে দিলেন আরেকটা। মাল্টিপল ইমেল আইডি থাকতে পারে, সিভিতে একটা দিলেন, কভার লেটারে দিলেন আরেকটা। এটা চলবে না। অ্যাড্রেস ধরেন ওখানে দিলেন দেশের বাড়ির অ্যাড্রেস, এখানে দিলেন ঢাকা শহরের অ্যাড্রেস, ওটাও চলবে না। দুই জায়গায় সেম ডিটেলস, সেম সেট অফ ডিটেলস থাকতে হবে। এটাকে বলা হয় ভাইটাল ইনফরমেশন। তো ভাইটাল ইনফরমেশন হ্যাজ টু বি সেম এভরিওয়্যার, না হলে ক্রেডিবিলিটি ইস্যু দাঁড়ায়, না হলে লোকজন আপনাকে সহজে বিশ্বাস করবে না, ঝামেলা হয়ে যেতে পারে অনেক সময়। তো এখানে দেখেন এই যে নাম অ্যাড্রেস যা যা আছে এগুলো নিচে নিচে লিখছে। আপনি এভাবে নিচে নিচে না লিখে আমি যেভাবে লিখছিলাম ওভাবে আপনি লিখতে পারেন চাইলে। এই যেখানে আমি যেটা করছি, আমি আমার নামটা লিখছি, দেন এই যে সাইড বাই সাইড আমার ফোন নাম্বার ইমেল আইডি আর দেন হচ্ছে আমার অ্যাড্রেস ছোট করে এক লাইনে দিয়ে দিয়েছি। এভাবে আপনি করতেন, তাহলে অনেক জায়গা বেঁচে যাবে, দেখতেও সুন্দর লাগে, খারাপ লাগে না।
আচ্ছা, দেন লেখা আছে কিছু দেখেন, ডেট অফ রাইটিং। ডেট অফ রাইটিংটা হচ্ছে টেকনিক্যালি যেদিন আপনি লিখছেন সেই দিনের ব্যাপারটা। আপনি চাইলে এটা মানে অন্য ডেটও দিতে পারেন। ধরেন আমার আজকে হচ্ছে আমি একটা জব অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম, আজকে আমি কভার লেটারটা লিখে ফেললাম, বাট আমি সাবমিট করব কালকে। তাহলে তারিখটা আমার দেওয়া উচিত, টেকনিক্যালি আমার তারিখটা দেওয়া উচিত হচ্ছে 12 তারিখ, বাট যেহেতু আমি কালকে সাবমিট করতেছি 13 তারিখে, তো আমি এখানে অ্যাকচুয়ালি 13 তারিখে দেবো। তো বেসিক্যালি এটা যেই তারিখে আপনি সাবমিট করতেছেন সেই ডেট অফ রাইটিং না লিখে আই উইল সে এটা ডেট অফ সাবমিশন হওয়াটা বেটার। তো আপনি যে তারিখে সাবমিট করুন সেই ডেটটা দিলেন। এখন এই ডেটটা আপনি কয়েক জায়গায় দিতে পারেন, আপনি এখানে দিতে পারেন, আপনার ডিটেলসের পরে দিতে পারেন, অথবা উপরে এই যে টপ রাইট কর্নার একদম উপরে ডান কোনায় এই যে উপরে এখানে দিতে পারেন, অথবা আরেকটা জায়গায় দিতে পারেন, সেটা হচ্ছে এই যে আপনার সিগনেচার সিনসিয়ারলি লিখে আপনার সিগনেচার দেওয়ার পরে একদম নিচেও দিতে পারেন। তিনটা জায়গায় আপনি দিতে পারেন, যে কোনো একটা জায়গায় দিলেই হবে। তিনও জায়গায় দেওয়ার দরকার নেই, যে কোনো একটা জায়গায় আপনি বসায় দিলেন। ওকে, যেমন আমি সাধারণত দিই হচ্ছে এই জায়গায়, এই যে এই যে আমার ডিটেলসের পরে এই জায়গায় দিই। ওকে, আচ্ছা, আর দেন ডেটের পরে হচ্ছে আপনি যার কাছে পাঠাচ্ছেন তার ডিটেলস, দ্যাট মিনস আপনার রিক্রুটার। এখন এত এত ইনফরমেশন হয়তো আপনার কাছে থাকবে না, তার হয়তো আপনি নামও জানবেন না, কোম্পানির নামটা হয়তো জানবেন, কোন ডেজিগনেশন, কোন ডিপার্টমেন্ট, কোন অ্যাড্রেস, এত কিছু হয়তো আপনার কাছে নাই। অ্যাটলিস্ট আপনি যেটা বের করতে পারেন যে নেম অফ দ্য অর্গানাইজেশন আর অ্যাড্রেস। কোম্পানির নাম জানলে কোম্পানির অ্যাড্রেস খুঁজে বের করা এটা কোনো ঝামেলার কিছুই না, এটা একদম ইজি একটা ব্যাপার, গুগল করলেই বের হয়ে আসবে। অ্যাড্রেসটা এখানে বসায় দিলেন। আর নেম এবং টাইটেলের জায়গায় তাহলে কি করবেন? তো নেম এবং টাইটেলের জায়গায় আমি সাধারণত যেটা করি, আমি হয়তো লিখি দ্য রিক্রুটিং কমিটি, অথবা এটার জায়গায় আরো কিছু লেখা যায়, এখানে আপনি লিখতে পারেন দ্য রিক্রুটিং ম্যানেজার, অথবা আপনি লিখতে পারেন, সেটা একটু বড় করি, ওকে। তো এখানে আপনি রিক্রুটিং কমিটি লিখতে পারেন, এখানে রিক্রুটিং ম্যানেজার লিখতে পারেন, টু দ্য এইচআর ডিপার্টমেন্ট লিখতে পারেন, টু দ্য এইচআর ম্যানেজার লিখতে পারেন। হ্যাঁ, অথবা আরেকটা একদম যদি আপনি একদম পিন পয়েন্ট করে না বলতে চান, সেক্ষেত্রে আপনি আরেকটা কথা লিখতে পারেন, সেটা হচ্ছে যে টু সরি টু হোম ইট মে কনসার্ন, আপনি এটাও লিখতে পারেন, দ্যাট ইজ অলসো ফাইন। ওকে, তাহলে এত ঝামেলা টামেলার কোনো দরকার নেই। টু হোম ইট মে কনসার্ন, কোম্পানির নাম দিলেন, কোম্পানির অ্যাড্রেস দিলেন, বাস দ্যাটস ইট। এখানে আমি যেটা লিখছি আমাদের কোম্পানির অ্যাড্রেস দিই না, কি জন্য? কারণ এটা কোনো কোম্পানি না, এটা একটা আউটসোর্সিং জব ছিল বিদেশে একজন ক্লায়েন্টের জন্য। সো এই জন্য আমি এখানে কোম্পানির নাম অ্যাড্রেস কিছু দিইনি, কারণ কোম্পানির নাম এবং অ্যাড্রেস ছিল না। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। দেন আপনি কি করবেন? সম্ভাষণ দিবেন, তার মানে হচ্ছে যে ডিয়ার অমুক, ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, হ্যান ত্যান হাবি যাবি। সো এখন এখানে ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম এগুলো লিখলে ঝামেলা হতে পারে, কি জন্য? কারণ আপনার রিক্রুটার বা আপনার রিক্রুটমেন্ট ম্যানেজার যদি মহিলা হয়, তাহলে তো ডিয়ার স্যার লিখে কোনো লাভ নেই, মানে এটা ফসকায় যাবে আর কি, নিশানায় লাগবে না। সো আপনি যেটা করতে পারেন যে ডিয়ার দিয়ে নাম যদি জানতে পারেন, যদি নাম লেখা থাকে, কারণ অনেক জব অ্যাডভার্টাইজমেন্টের নাম লিখে দেওয়া থাকে যে অমুক ডিপার্টমেন্টের আনোয়ারুল আনোয়ারুল হকের কাছে যাবে, আনোয়ারুল হকের কাছে যাবে, তো ডিয়ার মিস্টার হক। আর যদি লিখে থাকা দেওয়া না থাকে, কোনো জায়গায় নাম টাম দেওয়া নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি যেটা করবেন, সেক্ষেত্রে আপনি ডিয়ার স্যার ম্যাডাম কিছু না লিখে আপনি যে কোনো একটা লিখতে পারেন। আচ্ছা, তো এই যে তিনটা জিনিস লিখলাম আমি, যে ডিয়ার কনসার্ন, ডিয়ার কনসার্নস, ডিয়ার কনসার্নড, এটার মধ্যে এই তিনটার মধ্যে রাইট কারেক্ট কোনটা, কার কোনটা মনে হয়? যার যেটা মনে হয় সেটা একটু নাম্বারটা লিখে ফেলেন, 1 2 অথবা 3, কার কাছে কোনটা এক রাইট। নাম্বার। হ্যাঁ, যেটা যেটা রাইট মনে হচ্ছে এখানে নাম্বারটা একটু লেখেন। ডিয়ার কনসার্নটাই তো মনে হয় ঠিক। হ্যাঁ, যেটা মনে হচ্ছে একটু নাম্বারটা লিখে ফেলেন এখানে, টেক্সট এই চ্যাট বক্সে ওখানে নাম্বারটা একটু লেখেন। ওই যে অনেকেই লিখতেছেন ডিয়ার কনসার্ন, একজন লিখছেন 3, আচ্ছা, দ্যাটস স্ট্রেঞ্জ। আচ্ছা, বাকিরা এই তিনটা থেকে আমি জাস্ট বলে রাখি, তিনটা থেকে যে কোনো একটাই হচ্ছে কারেক্ট, যার যেটা কারেক্ট মনে হচ্ছে সেই নাম্বারটা একটু লেখেন। হুম, ওকে। আচ্ছা, আরো একজন লিখেছেন 3, ওকে। আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমামেরই মনে হচ্ছে 1 নাম্বার, রাইট? আচ্ছা, এখন লেট মি এক্সপ্লেইন, কারণ আমি একটু বোঝাই একটা জিনিস। কনসার্ন, কনসার্ন মানে হচ্ছে এটা হচ্ছে একটা নাউন, পার্টস অফ স্পিচ যদি আমি বিবেচনা করি তাহলে এটা হচ্ছে নাউন। তো ডিয়ার কনসার্ন, হ্যাঁ,
তো আপনি অ্যাডজেক্টিভের পরে কি বসাচ্ছেন, এখানে নাউন বসাচ্ছেন, ডিয়ার কনসার্ন, বা আপনি সম্ভাষণ করে এখানে আপনি নাউন বসাচ্ছেন। এখন কনসার্নের এখন মিনিং ওয়াইজ আসি, আর্থিক মানে আক্ষরিক যদি অর্থ আমি করি, ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং যদি করি, কনসার্ন মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি বিজনেসের সাথে এটা রিলেটেড। ধরেন আরএফএল চিন্তা করলো যে আমরা তো এতদিন প্লাস্টিক বেচতেছি, এখন আমরা একটু খাবার দাবার বেচি গিয়া। হ্যাঁ, তো তারা কি করলো, তারা টেস্টি ট্রিট নামে একটা ছোট কোম্পানি খুললো। এরা এটার মধ্যে পেস্ট্রি টেস্ট্রি কেক টেক এগুলো সেল করবে। তো তো এই যে টেস্টি ট্রিট, এটা হচ্ছে আরএফএল এর একটা কনসার্ন, সিস্টার কনসার্ন। ওকে, তো বিজনেস কনসার্ন অথবা হচ্ছে সিস্টার কনসার্ন। তো ডিয়ার কনসার্ন যখন আপনি লিখতেছেন তখন কি হলো, তখন আপনি মানে কি ডিয়ার বিজনেস, আপনি বিজনেসকে অ্যাড্রেস করতেছেন। ডিয়ার কনসার্নস তো তাহলে অবশ্যই হবে না। এখন আসি হচ্ছে ডিয়ার কনসার্নের বেলায়, আপনি লিখতেছেন কার কাছে, আপনি লিখতেছেন একটা অ্যাডজেক্টিভের কাছে। কেন? কারণ হচ্ছে যে যে ব্যক্তি এই রিক্রুটমেন্টের ব্যাপারে কনসার্নড, হ্যাঁ, যে ব্যক্তি এই রিক্রুটমেন্টের ব্যাপারে কনসার্নড, আপনি তার কাছে লিখতেছেন। তার মানে হচ্ছে এই রিক্রুটমেন্টের দায়িত্বে যিনি আছেন তার কাছে আপনি লিখতেছেন। তো সেই হিসাব করলে ডিয়ার কনসার্নড ইজ দ্য কারেক্ট ওয়ান। ডিয়ার কনসার্নটা অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি হয় না। এখন কি বোঝা গেল কিছু? কনফিউশন এখনো কনফিউজ লাগতেছে? না ভাইয়া, বুঝে গিয়েছে। তো থ্যাংক ইউ। আমি বাংলাদেশে যেটা দেখি যে 99% অফ দ্য পিপল তারা লেখে যে ডিয়ার কনসার্ন অথবা ডিয়ার কনসার্ন, বাট অ্যাকচুয়ালি হওয়া উচিত হচ্ছে ডিয়ার কনসার্ন। ক্লিয়ার? কারণ কনসার্নটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে আপনাকে অ্যাডজেক্টিভ দিতে হবে যে যেই ব্যক্তি এই দায়িত্বে আছেন বা যেই ব্যক্তি এই ব্যাপারটা নিয়ে কনসার্ন, তার কাছে আপনি লিখতেছেন। ওকে, নট দ্য কনসার্ন ইটসেলফ। আচ্ছা, সো এই গেল। তো আপনি যেটা হচ্ছে যে আপনি এত ঝামেলাটা ডিয়ার স্যার ম্যাডাম বা নাম ধাম এগুলোর ঝামেলায় না গিয়ে আপনি সোজা লিখে দিতে পারেন ডিয়ার কনসার্ন। আর যদি নাম দেওয়া থাকে, ধরেন নাম দেওয়া আছে আনোয়ারুল হক, ওকে, তাহলে আনোয়ারুল হককে আপনি কিভাবে লিখবেন? আমি কয়েকটা অপশন দিই আপনাদের। এটা হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, আচ্ছা হ্যাঁ, এই 4টা অপশন কার কোনটা কারেক্ট মনে হচ্ছে একটু নাম্বারগুলো লিখে ফেলেন। হুম, বাকিদের কি কিছু মনে হচ্ছে না? সব কয়েকজনে দেখলাম কয়েকজন 3 নাম্বারটা লিখছেন। একটু ভালো করে চিন্তা ভাবনা করে লেখেন। আচ্ছা, তো এখন এই 4টা অপশনের মধ্যে কারেক্ট অ্যান্সারটা হচ্ছে অ্যাকচুয়ালি নাম্বার 3, ডিয়ার মিস্টার হক। কারণ আমাদের বা স্ট্যান্ডার্ড নামের স্ট্রাকচার যদি আমি অ্যানালিসিস করি, তাহলে যেটা হচ্ছে যে ফার্স্ট নেমটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাক নাম, আর লাস্ট নেম যেটা হচ্ছে যে বংশ নাম বা যে সারনেম যেটাকে বলা হয়, ফ্যামিলি নেম। সো এখন যেহেতু এটা একটা ফর্মাল লেটার এবং তার সাথে আপনার কোনো পরিচয় নাই, তাকে আপনি প্রথমবার লিখতেছেন, তো অবশ্যই এখানে আপনাকে মানে খুব ফর্মালিটি মেনটেন করতে হবে। তো ফর্মালিটি মেনটেন করতে হলে ইউল হ্যাভ টু কল হিম বাই দ্য লাস্ট নেম, জনাব অমুক, হ্যাঁ, জনাব হক, জনাব আনোয়ারুল হক, এই তো আনোয়ারুল হক, তো এটা হবে জনাব হক, ডিয়ার মিস্টার হক। হ্যাঁ, এই হচ্ছে হবে। তো 3 নাম্বারটা হচ্ছে কারেক্ট, ডিয়ার মিস্টার লাস্ট নেম, অথবা মিস হলে লাস্ট নেম। ওকে, ফার্স্ট নেম না, কিন্তু ফার্স্ট নেমটা হচ্ছে ডাক নাম বেসিক্যালি। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে প্যারাগ্রাফের ব্যাপারে। কভার লেটার দুইটা স্ট্রাকচারে করা যায়, একটা হচ্ছে 3 প্যারাগ্রাফ স্ট্রাকচার, আর একটা হচ্ছে 4 প্যারাগ্রাফ স্ট্রাকচার। আমরা প্রথমে 3 প্যারাগ্রাফ স্ট্রাকচারটা একটু দেখি, তারপর 4 প্যারাগ্রাফ স্ট্রাকচারটা আমি এক্সপ্লেন করবো যে কিভাবে 4 প্যারাগ্রাফ হয়। ওটা খুব নেসেসারি না, বাট তারপরও জেনে রাখা ভালো। ফার্স্ট প্যারাগ্রাফে জাস্ট আপনার একটা লাইন থাকলেই এনাফ, যে আমি অমুক পজিশনের জন্য অ্যাপ্লাই করতেছি,
এটার অ্যাডভার্টাইজমেন্টটা আমি অমুক জায়গায় দেখছি এবং এত তারিখে অ্যাডভার্টাইজমেন্ট ছিল, দ্যাটস ইট। এই একটা লাইন থাকলে এনাফ যে আপনি কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করতেছেন, অ্যাডভার্টাইজমেন্টটা কোথায় দেখছেন এবং কত তারিখের অ্যাডভার্টাইজমেন্ট ছিল, দ্যাটস ইট। আর যদি কোনো সোর্স না থাকে, কনভেনশনাল সোর্স না থাকে, ধরেন আপনি বিডি জবসে দেখেন নাই বা নিউজ পেপারে দেখেন নাই, আপনার কোনো ফ্রেন্ডের কাছ থেকে জানছেন, সেক্ষেত্রে আপনার ওই সোর্সগুলো দেওয়ার দরকার নেই, যে কোথেকে দেখছেন অ্যাডভার্টাইজমেন্ট সেটা লেখার দরকার নেই, ডেটও লেখার দরকার নেই, বাট অ্যাটলিস্ট পজিশনের নামটা তো লিখবেন। যেমন যেখানে আমিও সেটাই করছি, দেখেন যেখানে আম রাইডিং টু অ্যাপ্লাই ফর দ্য পজিশন অফ সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ, কারণ এই জবটা আমি দেখছি লিঙ্কডইন থেকে। তো লিঙ্কডইন তো ওরকম ভেরিফাইড কোনো সোর্স না, এটা আরেকজন আমাকে পাঠাইছে এই জিনিসটা, আরেকজন আমার কাছে রেফার করছে। সো এই জন্য আমি এখানে আর সোর্স লিখি নাই যে লিঙ্কডইনে একজন ফ্রেন্ড আমাকে রেফার করছে, আমি জাস্ট লিখছি আম রাইডিং টু অ্যাপ্লাই ফর দ্য পজিশন অফ সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ, দ্যাটস ইট। এটাই প্রথম প্যারার জন্য এই একটাই এনাফ। আচ্ছা, দেন আসল খেলাটা হবে হচ্ছে মিডল প্যারাগ্রাফে। তো মিডল প্যারাগ্রাফ এবং যেটা যেটা ব্যাপার হচ্ছে কাভালের ক্ষেত্রে, যে প্রথম 2-3টা সেন্টেন্স হ্যাজ টু বি রিয়েলি ইম্প্যাক্টফুল। আপনাকে ম্যাক্সিমাম ইম্প্যাক্ট তৈরি করতে হবে প্রথম 2-3টা সেন্টেন্সের মধ্যে। তো প্রথম সেন্টেন্সে তো আপনি অলরেডি পজিশনের নাম লিখে ওই লাইন আপনি খেয়ে ফেলছেন, এখন তো ইটস রিয়েলি টাইম টু মেক অ্যান ইম্প্যাক্ট, রাইট? ওকে, তো আপনি যেটা করবেন, আপনার প্রাইমারি স্কিল যেটা, দ্যাট মিনস আপনার সবচেয়ে স্ট্রং, এই যে আপনাদেরকে ইন্ট্রোডাকশন যে বানাইতে বলছি, ওখানে একটা জিনিস বলছিলাম না যে আপনার স্ট্রংগেস্ট স্কিল কোনটা, আপনার প্রাইমারি স্কিল কোনটা, সেটা আমি বলতে বলছি। কারণ হচ্ছে এখানে যে মিডল প্যারাগ্রাফে আপনাকে কি করতে হবে, আপনাকে সব আপনার যে প্রাইমারি স্কিলটা আছে সেটাই আপনাকে প্রথমে মেনশন করতে হবে। বাট হ্যাঁ, যেন তোর প্রাইমারি স্কিল হলে হবে না, এটা আপনার কাজের সাথে রিলেটেড হতে হবে, যে এই প্রাইমারি স্কিলটা আপনি কাজে করতে গেলে অ্যাপ্লাই করবেন। যেমন ধরেন কোনো একটা এজেন্সিতে আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে অ্যাপ্লাই করবেন। এখন ওই এজেন্সিটা যেটা করে, এজেন্সিটা হচ্ছে বাচ্চাদের বিভিন্ন যে স্কুল বা কিন্ডার গার্ডেন আছে ওগুলোর জন্য বিভিন্ন রকম ব্যানার ট্যানার ডিজাইন করে। তো কিড ফ্রেন্ডলি বা চিলড্রেন ফ্রেন্ডলি যে কন্টেন্ট, সেই ধরনের ডিজাইন করতে পারতে হবে, সেটা বলে দিছে তারা। ওকে, তো এখন এই যে আম, তো আপনি যদি বলেন যে না, কিড ফ্রেন্ডলি যে কন্টেন্ট সেটার ব্যাপারে আপনার খুব এক্সপার্ট আছে, বা ইউ লাভ কিডস এবং ইউ হ্যাভ বিন মেকিং কিড ফ্রেন্ডলি কন্টেন্ট বা ডিজাইনস ফর এ লং টাইম, তো সেটা হবে হচ্ছে আপনার প্রাইমারি স্কিল। বুঝা গেল ব্যাপারটা? সো কাজের সাথে রিলেটেড হতে হবে, যেন তেন স্ট্রং স্কিল হলে হবে না। তো আপনার প্রাইমারি স্কিলটা আপনি প্রথমে মেনশন করবেন মিডল প্যারাগ্রাফে। তো মিডল প্যারাগ্রাফে প্রাইমারি স্কিল মেনশন করার পরে আরো 2-3টা স্কিল দিবেন, কারণ শুধু একটা স্কিল থাকলে তো ইউল বিকাম আ ওয়ান ট্রিক পোনি, ওটা হলে হবে না। হ্যাঁ, আপনাকে কয়েকটা স্কিল, মাল্টি স্কিল থাকতে হবে। আর আমার বাংলাদেশের জব মার্কেটে সব জায়গায় এখন মাল্টি স্কিলড লোকজনের চাহিদা বেশি। তো আপনি ওখানে আরো 2-3টা সাপোর্টিং স্কিল দিলেন, যে আমি এটাও ডিজাইন করতে পারি, এই জিনিসও পারি, ওটাও পারি, হ্যান ত্যান হবে। হ্যাঁ, বাট প্রাইমারি স্কিল একটা। এখন কতগুলো স্কিল দেওয়া উচিত? এখন একটা কভার লেটার, একটা স্ট্যান্ডার্ড কভার লেটারে বিভিন্ন ট্রায়াল এন্ড এররের মাধ্যমে যেটা দেখছি, সেটা হচ্ছে যে 3 থেকে 5টা স্কিল ইজ গুড এনাফ। আপনি প্রথমে একটা স্কিল দিলেন, হ্যাঁ, ওটা হচ্ছে প্রাইমারি, আর সঙ্গে যদি আরো 2টা সাপোর্টিং স্কিল দেন তাহলে আপনি 3টা স্কিল দিলেন। আবার এরকম আপনি করতে পারেন যে একটা প্রাইমারি স্কিল দিলেন, 4টা আরো সাপোর্টিং স্কিল দিলেন, তাহলে আপনার টোটাল 5টা স্কিল হয়ে গেল। এর চেয়ে বেশি দরকার পড়ে না, কি জন্য? যে 5টার বেশি স্কিল যদি আপনি দেন, অনেক সময় এরকম হতে পারে যে ইউ উইল বি কনসিডার্ড অ্যাজ ওভার কোয়ালিফাইড ফর দ্য পজিশন। ওভার কোয়ালিফিকেশন ইজ এ ডিসকোয়ালিফিকেশন। ওকে ওকে, এরকমটা দেখছি অনেক জায়গায়, এরকম হইতে দেখছি অনেক জায়গায় যে ওভার কোয়ালিফাইড এই জন্য নিচ্ছে না। তো ওভার কোয়ালিফিকেশন ইজ ইনডিড আ ডিসকোয়ালিফিকেশন। তো কোনো জায়গায় যদি আপনি ধরেন অ্যাপ্লাই করার পরে ডাক না পান, অথবা আপনাকে ইন্টারভিউ নেওয়ার পরে যদি আপনাকে আর কল না করা হয়, কখন এটা মনে করবেন, সবসময় এটা মনে করবেন না যে আমি পারি নাই বা আমার মনে শর্টকামিংস ছিল, আমার ব্যর্থতার কারণে হয়তো আমি এখানে করি নাই, বা আমি ঠিক হয়তো ইমপ্রেস করতে পারি না, এটা চিন্তা করবেন না। অনেক সময় ওভার কোয়ালিফিকেশনের কারণেও কিন্তু লোকজন ডিসকোয়ালিফাইড হয়। ওকে, সো কখনো এই জিনিসটা মাথায় রাখবেন না যে আমার আমার ভুলের কারণে মনে হয় আমি পাই নাই, বা আমার জিনিস কোনো জায়গায় কমতি ছিল। বুঝা গেল? ওকে, তো এখন আম, তো স্কিলের পার্ট গেল। তো স্কিলের পার্টে পরে মিডল তো স্কিলের ব্যাপারগুলো মেনশন করতে আপনার হয়তো 3-4 লাইন লাগবে। দেন মিডল প্যারাগ্রাফে আপনি আর কি কি অ্যাড করবেন? আপনার জব এক্সপিরিয়েন্স, যদি আপনার ওই কাজ রিলেটেড জব এক্সপিরিয়েন্স থাকে, যত বছরের আছে সেটা আপনি মেনশন করবেন যে আই হ্যাভ অত ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। ওকে, দেন হচ্ছে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, আপনার ওই রিলেটেড যে ডিগ্রি আছে বা যা যা পড়াশোনা করেছেন। ডিগ্রি বলতে এটা গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা, মাস্টার্স, হায়ার, পোস্ট গ্রাজুয়েট, এবং হচ্ছে আপনার অ্যাডভান্স কোর্স অথবা অ্যাডভান্স ডিপ্লোমা অথবা শর্ট ডিপ্লোমা, এই ধরনের যা যা আছে এগুলো সব আপনি মেনশন করবেন। ওকে, সো এরকম হয়তো এটা লিখতে হয়তো আপনার আরো 1-2টা লাইন লাগবে। এরপরে আপনি দিবেন হচ্ছে আপনার অ্যাচিভমেন্টস, যদি আপনার কোনো অ্যাচিভমেন্টস থাকে, এটা হচ্ছে মিডল প্যারাগ্রাফের শেষ দিকে, একদম শেষে। তো মিডল প্যারাগ্রাফের শেষ দিকে আপনি দিবেন হচ্ছে স্পেশাল অ্যাচিভমেন্টস। তো স্পেশাল অ্যাচিভমেন্ট ধরেন আপনি কোনো জায়গায় একটা কন্টেস্টে পার্টিসিপেট করে
ডিজাইনিং কন্টেস্টে পার্টিসিপেট করে আপনি অ্যাওয়ার্ড পাইছেন, সেটা আপনি মেনশন করতে পারেন। অথবা কোনো জায়গায় আপনি একটা একটা রেকগনিশন পাইছেন ডিজাইনিং করার ফলে, হ্যাঁ, সেটা আপনি দিতে পারেন। বাট এরকম দেওয়ার দরকার নাই যে আপনি ছোটবেলায় থাকতে, স্কুলে থাকতে আপনি একবার দৌড় প্রতিযোগিতায় তৃতীয় হয়ে একটা ব্রোঞ্জ মেডেল অধিকার করছেন, মানে করছেন, ব্রোঞ্জ মেডেল আপনি করছেন, জয়লাভ করছেন, এরকম দেওয়ার দরকার নেই। আবার মানে ব্যাপার ছিল এরকম যে ওখানে প্রতিযোগী তিনজনই ছিল, হ্যাঁ, তিনজনের মধ্যে আপনি ব্রোঞ্জ মেডেল পাইছেন, তৃতীয় স্থান অধিকার করছেন, এরকম অ্যাচিভমেন্ট ওখানে দেওয়া লাভ নাই। ওকে, ইট হ্যাজ টু বি রিলেটেবল টু দ্য জব। আর ফাইনালি লাস্ট প্যারাগ্রাফে যেটা লাগবে সেটা হচ্ছে জাস্ট একটা কল টু অ্যাকশন, আর কিচ্ছু না, যে টু ডিসকাস ফার্দার প্লিজ কল মি অ্যাট দিস নাম্বার, বা আই ক্যান বি রিচড অ্যাট দিস নাম্বার, বা প্লিজ কল আই এম ইগার টু সিট ফর অ্যান ইন্টারভিউ অ্যাট ইউর কনভিনিয়েন্ট আওয়ার, এরকম একটা কিছু লাইন, এটাকে বলা হয় কল টু অ্যাকশন, এটা লিখলেই হয়ে যাবে। আর ওই যে বললাম না যে 4 প্যারাগ্রাফ স্ট্রাকচার, অনেকে যেটা করে কি, যারা ফ্রেশারদের জন্য জিনিসটা কাজে লাগে। ফ্রেশাররা তো এত স্কিল মেনশন করতে পারবে না, তাদের তো একাডেমিক এইসব ইনক্লুড করার বাদে আর তেমন কিছু বলার নাই। সেক্ষেত্রে তারা কি করে, ফ্রেশাররা যারা মাত্র জব সেক্টরে করছে, আচ্ছা, তো ফ্রেশাররা যারা মাত্র জব সেক্টরে করছে তারা যেটা করতে পারে সেটা হচ্ছে যে জাস্ট একটা প্যারা এক্সট্রা অ্যাড করতে পারে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে ওখানে যেহেতু তাদের স্কিল টিল মেনশন করার তেমন কিছু নাই, তারা কয়েকটা টিয়ে দিয়ে কয়েকটা স্কিল, মানে প্রাইমারি সেকেন্ডারি স্কিলগুলো অতটা না দিয়ে একাডেমিক কোয়ালিফিকেশনগুলোকে হাইলাইট করে একটা প্যারা অ্যাড করতে পারে। সেটা হচ্ছে গিয়ে এই যে জাস্ট একটা ইন্টারপার্সোনাল স্কিলসের জন্য, যেমন যে কিছু ইন্টারপার্সোনাল স্কিলস আমরা বলি না যে আই এম আ ভেরি ফ্রেন্ডলি পার্সন, আই এম গুড উইথ পিপল, বা আই এম গুড এট কমিউনিকেশন, আই হ্যাভ অমুক স্কিলস তমুক স্কিলস, হ্যাঁ, এরকম যে ব্যাপার স্যাপারগুলো থাকে না। সো এই জিনিসগুলো যদি আপনি এইগুলাকে একটা প্যারা যদি আপনি অ্যাড করে দেন, সেটা আপনি কোথায় অ্যাড করতে পারবেন, এই মিডল প্যারাগ্রাফ ফের পরে এবং লাস্ট প্যারাগ্রাফের আগে মাঝখানে এখানে একটা প্যারা দিয়ে দিতে পারেন যে আই এম আ ফ্রেন্ডলি পার্সন, আই এম এ গুড টিম ওয়ার্কার, হ্যাঁ, বা আই হ্যাভ গুড লিডারশিপ স্কিলস, হ্যান ত্যান হাবি জাবি, এই জিনিসগুলো আর কি। ওকে, সো এরকম আরেকটা প্যারা আপনি যদি অ্যাড করেন তাহলে ওটা হলো কি 4 প্যারাগ্রাফ স্ট্রাকচার, আপনি সেটাও করতে পারেন। ওটা অ্যাকচুয়ালি ফ্রেশারদের জন্য বেটার, এক্সপিরিয়েন্স যারা তাদের ওটার অ্যাকচুয়ালি দরকার পড়ে না। তো এই হচ্ছে প্যারাগ্রাফের স্ট্রাকচার। আর ফাইনালি আপনি সিনসিয়ারলি লিখে আপনার সিগনেচারটা দিয়ে দিলেন, এই তো দ্যাটস ইট। অথবা আপনি নামটা টাইপ করে দিলেন, এটাই। অনেকে সিনসিয়ারলি লেখে, অনেকে রিগার্ডস লেখে, অনেকে বেস্ট রিগার্ডস লেখে, এই তো দ্যাটস ইট। আচ্ছা, তো এটা হলো স্ট্রাকচার। তো এখন আমরা একটা কভার লেটার একটু দেখি। এখানে একজনের কভার লেটার আমার একজন অস্ট্রেলিয়ান এক কলিগের কাছ থেকে নেওয়া। এখানে নাম, ডিটেলস টিটেলস অন্য সবকিছু আমি চেঞ্জ করে দিছি, বাট এটা অ্যাকচুয়ালি নেওয়া হচ্ছে আমার এক কলিগের কাছ থেকে। সে অ্যাকচুয়ালি এই কভার লেটারটা ইউজ করে সে ম্যাকডোনাল্ডসে পাইছিল, ম্যাকডোনাল্ডসে না, সরি, ওখানে ওই যে ওখানকার যে গ্লোরিয়া জিন্স কফি, এটা তো হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ফ্র্যাঞ্চাইজ। তো সেটা ইউজ করে, সরি গ্লোরিয়া জিন্সে না, সরি, ও মনে পড়ছে, ওখানকার ডমিনোজে সে পাইছিল। ওখানকার ডমিনোজ পিৎজার যে ছিল, আউটলেট ছিল, ওখানে গ্লোরিয়া জিন্সে সে আগে কাজ করতো। সে আগে গ্লোরিয়া জিন্সেও কাজ করছে, কেএফসি তো ম্যাকডোনাল্ডসেও কাজ করছে। সে কাজ পাইছিল হচ্ছে এটা, এই সিভিটা ইউজ করে সে ডমিনোজে কাজ পাইছিল। আর ওখানে ডমিনোজে কাজ পাওয়া এটা চারটিখানি কথা, এবং ভালো ইনকাম করে ওখানকার। অস্ট্রেলিয়াতে যারা ডমিনোজ, ম্যাকডোনাল্ডস অথবা কেএফসিতে কাজ করে তাদের ভালো ভালো টাকা আর্ন করে। ওদের স্যালারি হয়, স্টার্টিং স্যালারি হয় হচ্ছে মিনিমাম $21-22 পার আওয়ার, যেখানে আমরা কর্পোরেট জব করে আমরা পাইতাম হচ্ছে $18-19 পার আওয়ার। সো ওখানে তো হসপিটালিটি বা এইসব রেস্টুরেন্ট চেইনগুলোতে অ্যাকচুয়ালি ইনকাম হয় আরো বেশি, অড জব এখানে আরো স্যালারি বেশি। এনিওয়েজ, সো এই ইউজ করছিল উনি। তো এখানে ওই যে নাম ধাম লিখছে, দেন অ্যাটেনশন লিখে বব স্মিথ লিখছে, হ্যাঁ, অ্যাটেনশন লিখছে, হ্যান ত্যান হাবি যাবি। সো এই তো, তো যেটা হচ্ছে যে এই যে এগুলা যে লিখছে, হ্যাঁ, এগুলা লিখছে। তো এখানে দেখেন দুইটা সেট অফ ডিটেলস কিন্তু সেম, এই যে একটা ডিটেল, এই যে একটা ডিটেল। তো এখানে ক্লেয়ার রবার্টসন হচ্ছে যিনি আর কি কাভার লেটার লিখছেন, আর বব স্মিথ হচ্ছে যার কাছে এটা লেখা হচ্ছে, ম্যানেজার। ওখানে ম্যানেজারের নাম ইজিলি কালেক্ট করা যায়, এটা খুব আহামরি কোনো ব্যাপার না। তো এই যে ও হচ্ছে এটা লিখছে, আর এ হচ্ছে, মানে এটা হচ্ছে প্রেরক আর এটা হচ্ছে প্রাপক। তো এই ডিফারেন্সিয়েট করার জন্য এখানে অ্যাটেনশন লিখছে, যে মানে এর কাছে যাবে আর কি। আর দেখেন এই যে যেটা বলছিলাম, যে দেখেন ওর নাম হচ্ছে বব স্মিথ। তো সে লিখছে কি ডিয়ার মিস্টার স্মিথ, ডিয়ার মিস্টার বব কিন্তু লেখা নাই, বা ডিয়ার বব লেখা নাই, লিখছে কি ডিয়ার মিস্টার স্মিথ। ওকে, আচ্ছা, আচ্ছা। তো এখন ডিয়ার মিস্টার, এখানে কি লিখছে, ডিয়ার মিস্টার স্মিথ প্লিজ, এখানে এখানে দেখেন কিছু কালার দেওয়া আছে, কালার কোডিং করা আছে। তো প্লিজ অ্যাকসেপ্ট মাই রেজুমে ইন অ্যাপ্লিকেশন টু দ্য পজিশন ফর সার্ভার অ্যাজ অ্যাডভার্টাইজড অন দ্য ওশানসাইড স্টার
অন অমুক তারিখ। এই সবুজ কালারে যে লাইনটা লেখা আছে এই লাইনটা লিখলে হবে। এই যে সাদা কালারে যে লাইনটা লিখছে এটার অ্যাকচুয়ালি প্রয়োজন নাই, এটা না লিখলেও চলবে। ওকে, সো এখানে এটাই লিখছে যে প্লিজ অ্যাকসেপ্ট মাই রেজুমে ইন অ্যাপ্লিকেশন টু দ্য পজিশন ফর সার্ভার অ্যাজ অ্যাডভার্টাইজড ইন দ্য ওশানসাইড স্টার অন সেপ্টেম্বর 30, 2007। ওকে, সো এর মানে হচ্ছে যে এই যে অ্যাপ্লিকেশন, এই যে যেটা অ্যাপ্লিকেশনটা এটা হচ্ছে সার্ভার হিসেবে কাজ করার জন্য। সার্ভার মানে হচ্ছে ওয়েটার, বেসিক্যালি ওয়েটার বা ফুড সার্ভার এটা একই জিনিস। এবং আরেকটা জিনিস, যখন আপনি এখানে কোনো ডেজিগনেশনের নাম দিচ্ছেন বাট যেই পজিশনের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেটা কিন্তু অবশ্যই ক্যাপিটাল হবে। হ্যাঁ, প্রথম লেটারগুলো অবশ্যই ক্যাপিটাল। যেমন আপনি যদি লিখতে চান যে গ্রাফিক ডিজাইনার, তো এখানে জিও বড় হবে, ডিও বড় হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, এটা অনেকেই ভুল করে। ওশেন সাইড স্টার হচ্ছে একটা ম্যাগাজিনের নাম যেখানে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছে। তো রেজুমেটা করতেছে ওশেন সাইড স্টারে, এটা করা হবে, এটা এখানে পাবলিশ হয়েছিল অমুক তারিখে। তো এই একটা লাইন লিখতেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে, আর বেশি কিছু লেখা লাগতেছে না। এরপরে যেটা লিখছি যে সাদা কালারের যে লাইনটা আছে এটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, আর দেন এখানে যে কমলা কালারের যে লাইনটুকুগুলো লেখা আছে এগুলো হচ্ছে আপনার স্কিল এবং কোয়ালিফিকেশন, এই জিনিসগুলো এখানে বলা হয়েছে। কি লিখছে এখানে দেখেন, এখানে একটা কাজ সে করছে, সে জব এক্সপিরিয়েন্স এবং স্কিল দুইটাকে একসাথে সুন্দর একবারে মানে এক সেন্টেন্স, এক সেন্টেন্সের মধ্যে চালাই দিয়েছে। যেমন দেখেন কি লিখছে, মাই ফার্স্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওয়াজ এট দ্য মোকা বিন ক্যাফে ওয়ার আই কুইকলি লার্ন হাউ টু সার্ভ কাস্টমার্স ইন এ বিজি এনভায়রনমেন্ট ইন এ ফ্রেন্ডলি অ্যান্ড এফিসিয়েন্ট ম্যানার। তো কি করলো, এখানে একটা জব এক্সপিরিয়েন্সের কথা বলে ফেলো যে আমি এখানে অমুক জায়গায় কাজ করছি এবং ওখানে আমি এই কাজগুলো শিখছি। এবং দেখেন একজন ওয়েটারের সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে সে যদি বিজি এনভায়রনমেন্ট সামাল দিতে পারে, সে যদি একটা বিজি এনভায়রনমেন্ট সামাল দিতে পারে, সেটাই হচ্ছে তার সবচেয়ে বড় কোয়ালিটি। কারণ অন্যান্য কাজ তো সে পারবেই, বাট বিজি যখন রাশ থাকে, রেস্টুরেন্টে যখন রাশ থাকে, ওই সময়টা যারা সূক্ষ্ম হবে বা সুন্দরভাবে সুনিপুণ হাতে যারা সামাল দিতে পারে, তারাই হচ্ছে অ্যাকচুয়ালি কেপেবল ওয়েটার। তো এই জন্য এটাই হচ্ছে প্রাইমারি স্কিল এখানকার। আচ্ছা, তারপর কি লিখছে, আই অলসো অ্যাসিস্টেড কাস্টমার্স ইন লোকেটিং প্রোডাক্টস অ্যান্ড প্রোভাইডিং প্রোডাক্ট ইনফরমেশন অ্যাজ এ ড্রাইভ থ্রু অ্যাটেন্ডেন্ট ফর ম্যাকডোনাল্ডস। আই রুটিনলি ওয়ার্ক দ্য নাইট শিফট। তো নাইট শিফটে কাজ করাটা এটা কিন্তু চারটিখানি কথা না। আপনাদেরকে যদি বলা হয় যে আপনাদের নাইট শিফটে কাজ করতে হবে, এটাকে আপনারা করবেন? মনে হয় না সবাই করতে রাজি হবেন, ইটস ডিফিকাল্ট আর কি। নাইট শিফটে মানে যে এই না যে বাসায় বসে অনলাইনে কাজ করা। নাইট শিফট মানে হচ্ছে একবার অফিসে গিয়ে আসল নাইট শিফট করা আর কি। সো তো এটাকে সে একটা স্কিল হিসেবে কিন্তু এখানে মেনশন করছে। নাইট শিফটে সবাই কাজ করতে রাজি হয় না। আর অ্যাসিস্টেড উইথ দ্য ক্লোজিং অফ দ্য রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট ক্লোজিং এর সময় কিছু দায়িত্ব থাকে, হিসাব নিকাশ করা, হ্যাঁ, হিসাব নিকাশ করা, দেন হচ্ছে ক্যাশ মিলানো, ভাউচার মিলানো, সবকিছু সাবমিট টাবমিট করা, সবকিছু ঠিকঠাক মতো করে দেন তালা টালা মেরে পরিষ্কার টরিষ্কার করে তারপরে এই করতে হয়। সো এই হচ্ছে রেস্টুরেন্ট ক্লোজিং এর যে ফর্মালিটিস। সো এটাও একটা স্কিল। তো তার স্কিল পার্ট এইটুকুই। আর এখানে কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি নাই, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি অ্যাড করতে পারতেন বাট সে অ্যাড করেনি। কারণ হচ্ছে ওয়েটার হওয়ার জন্য অ্যাকচুয়ালি খুব আহামরি এডুকেশনাল কোয়ালিফিকেশন দরকার পড়ে না, সেই জন্য এখানে সে এটা দেয় নাই। সে এখানে দিছে কি অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট কি দিছে, আই ওয়াজ অ্যাওয়ার্ডেড এমপ্লয়ি অফ দ্য মান্থ আফটার অনলি মাই সেকেন্ড মান্থ অন দ্য জব। আমি কাজ শুরু করার দ্বিতীয় মাসের মাথায় আই বিকেম দ্য এমপ্লয়ি অফ দ্য মান্থ, আমি এমপ্লয়ি অফ দ্য মান্থ হয়ে গিয়েছি। ওকে, এই হচ্ছে ব্যাপার। সো এই তো তো এই জন্য সেকেন্ড প্যারাগ্রাফটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপরে দেখেন এই যে এখানে থার্ড প্যারাগ্রাফে এখানে যদি আমি একটা প্যারা করি, এই যে এখানে সে ইন্টারপার্সোনাল স্কিলস এর ব্যাপারে কিছু লিখছে, আমি এখানে যদি একটা প্যারা করি তাহলে কিন্তু এটা 4 প্যারাগ্রাফ হয়ে যায়। এখানে কি লিখছে যে অ্যাজ এ ওয়ার্কার আই এম হাইলি অর্গানাইজড অ্যান্ড এফিশিয়েন্ট, আই এম অলসো ভেরি কমফোর্টেবল ওয়ার্কিং ইন্ডিপেন্ডেন্টলি অর অ্যাজ পার্ট অফ এ টিম, আই এনজয় ইন্টারাক্টিং উইথ পিপল অ্যান্ড প্রোভাইডিং এ সার্ভিস। ওকে, সো এই যে দেখেন এই যে এই ব্যাপারটা এখানে হচ্ছে গিয়ে যে এখানে ইন্টারপার্সোনাল স্কিলস এর ব্যাপারে বলা হয়েছে। সো ইন্টারপার্সোনাল স্কিলসটাকে আপনি একটা আলাদা প্যারা করতে পারেন, চাইলে আপনি এক প্যারাও এই থার্ড প্যারার সাথেও অ্যাড করতে পারেন, টোটালি আপ টু ইউ। এটার কোনো এরকম হার্ড এন্ড ফাস্ট রুল নাই যে এখানেই লিখতে হবে বা এভাবেই লিখতে হবে। আপনি এভাবে করতে পারেন, ওভাবে করতে পারেন। আর ফ্র্যাঙ্কলি আমি অ্যাকচুয়ালি আমার কভার লেটারে ইন্টারপার্সোনাল স্কিলস এর ব্যাপারে খুব একটা কিছু লিখি না, আমি নর্মালি জাস্ট কল টু অ্যাকশন দিয়ে শেষ করে দিই। আর এখানে একটা লাল কালারের একটা লাইন দেওয়া আছে যে আই হ্যাভ অলওয়েজ এনজয়েড ইটিং অ্যাট বস্টন পিৎজা and would like to contribute to its success। এই যে কথাটা লেখা আছে, এই এই যে কথাটা এইটা কিন্তু খুব আহামরি ইয়ে না, এটা এরকম কথা না লেখাটাই বেটার। এই ধরনের কথা এখানে কি বলছে যে এটার মানে হচ্ছে যে আমি এখানে প্রায়ই খাইতে আসি এবং এটা সাফল্যের অংশীদারি হইতে পারলে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করবো, এরকম কথা, এরকম তেল মারা কথাবার্তা লেখার দরকার নেই। এই জন্য এটা আমি লাল কালারে দিয়ে রাখছি। বাট এই যে নীল কালারে যে লেখাটা লেখা আছে এটা হচ্ছে আপনার লিখতে হবে ফাইনাল প্যারাগ্রাফে একটা লাইন হলেই যথেষ্ট। হচ্ছে আই এম ভেরি ইন্টারেস্টেড ইন অ্যান অপরচুনিটি টু সিট ফর অ্যান ইন্টারভিউ উইথ ইউ।
I can be reached at this number. Thank you for your consideration. Just এই নীল কালারের যে লেখাটুকু আছে এইটুকু লিখলে হবে। আমিও সাধারণত এইটুকু লিখি। Then sincerely, Claire Robertson. শেষ। ওকে, সো কভার লেটারটা কি বোঝা গেল? এটার ব্যাপারে কোনো কোশ্চেন, কারো কোনো কনফিউশন? না ভাইয়া, কোনো কনফিউশন নেই। ওকে, খুবই সিম্পল জিনিস কিন্তু, জাস্ট স্ট্রাকচার ওয়াইজ একটার পর একটা যদি আপনি জাস্ট বসায় যান তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আমরা এবং এই যে এইসব কভার লেটার লেখার জন্য কিন্তু লোকজন টাকা নেয়। কিছু এজেন্সি আছে, ক্যারিয়ার কাউন্সেলিং এজেন্সি আছে, তারা সিভি এবং কভার লেটার লিখে দেওয়ার জন্য দে চার্জ পিপল, দে আর্ন মানি। যেমন আপনাদের একটা জিনিস দেখাই আমি, এটা আমারই এক স্কুল ফ্রেন্ডের। ওকে, সো দেখেন এই যে এটা হচ্ছে, এগুলোকে বলা হয় কনসাল্টিং এজেন্সি হোয়াটএভার। সো এখানে অলরেডি 20,000 22,000 লাইক আছে। সো ইয়া, দিস ইজ মাই ফ্রেন্ড অ্যাকচুয়ালি। এই যে বুকিং দিতে সিভি এবং কভার লেটারের জন্য বুকিং দিলে, হ্যাঁ তো এগুলা লিঙ্কডইন প্রোফাইল সে তৈরি করে দেয়। লিঙ্কডইন প্রোফাইল তো কারো তৈরি করে দেয়, ইন্টারভিউ টেকনিক ট্রেনিং দেয় সে, 1-to-1 সেশন, হ্যাঁ, বিডি জবস প্রোফাইলও নাকি সে তৈরি করে দেয়। বাট অ্যাকচুয়ালি সে চার্জ করে হচ্ছে এটার জন্য, সিভি এবং কভার লেটারের জন্য। এই যে এখানে যে তার সার্ভিসে দেখেন কি আছে, প্রফেশনাল সিভি অ্যান্ড রেজিউমে রাইটিং, হ্যাঁ। তো এই যে কর্পোরেট অ্যান্ড পাবলিক এগুলো সে করে না, এগুলো যে লেখা আছে এগুলো একটাও সে করে না। কর্পোরেট লাইব্রেরি এটা তো কোনো সার্ভিস না, বাসায় কতগুলো বই আছে এটা সে কর্পোরেট লাইব্রেরি বলছে, তাহলে তো আমার বাসায় অনেক লাইব্রেরি আছে। আচ্ছা, এনিওয়েজ, তো এগুলোর জন্য সাধারণত মিনিমাম সে চার্জ করে 5,000 টাকা, একটা সিভি এবং একটা কভার লেটার লিখে দেওয়ার জন্য মিনিমাম 5,000 টাকা সে চার্জ করে। আর যদি আপনার এক্সপিরিয়েন্স মোটামুটি 5 বছরের উপরে হয় তাহলে এটার জন্য আরো রেট বাড়ে, 8,000 10,000ও হয়। ওকে, সো তো দেখেন এগুলা দিয়ে লোকজন টাকা কামায় বেড়াচ্ছে, আর এগুলা মোটামুটি আপনারা শিখে ফেলতেছেন এখানেই। সো ডেফিনেটলি আপনারাও এরকম কভার লেটার লিখতে পারবেন, কভার লেটার ডিজাইনও করতে পারবেন। আর কভার লেটার আপনার এখন যদি ডকুমেন্টের কথা বলি, আমি এরকম প্লেন ওয়ার্ড ডকুমেন্টে করি, আর দেন ওটাকে পিডিএফ করে সেন্ড করে দিই। আমি কখনো কোনো মানে সিভি বা কভার লেটার আমি কখনো ওয়ার্ড ডকুমেন্টে পাঠাই না, আমি সবসময় পিডিএফ করে তারপর পাঠাই। পিডিএফ আপনি এটা চাইলে অনলাইনে কনভার্ট করে পাঠাতে পারেন, অথবা এই যে এখানে ফাইলে গিয়ে আমি যদি সেভ অ্যাজ এ ক্লিক করি, সেভ অ্যাজ এ ক্লিক করার পরে যদি ব্রাউজে ক্লিক করি, ব্রাউজে ক্লিক করার পরে এই যে সেভ অ্যাজ টাইপ আছে না, যে ওয়ার্ড ডকুমেন্ট, এখানে ক্লিক করলে দেখবেন যেখানে পিডিএফ একটা অপশন আছে, পিডিএফ সিলেক্ট করে আপনি জাস্ট সেভ দিয়ে দিলেই হয়ে যাবে। পাওয়ার পয়েন্ট তো সিভির ক্ষেত্রে এইভাবেই করা যায়, সিম্পল। সো সবসময় পিডিএফ করে, আবার একটু দেখান। হ্যাঁ এখানে ফাইলে হ্যাঁ এখানে যে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ অ্যাজে যাবেন, সেভ অ্যাজে যাওয়ার পরে ব্রাউজে ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করার পরে এই যে সেভ অ্যাজ টাইপ আছে, এখানে ক্লিক করলে এই যে পিডিএফ অপশন আছে এটা সিলেক্ট করে সেভ দিলেই হয়ে যাবে। ওকে, একদম সিম্পল। ওকে, খুব। আর ক্লাস রেকর্ডিং আছে, ক্লাস রেকর্ডিং আমি দিয়ে দিব, ওখান থেকে আপনারা আবার দেখে নেন। আর এছাড়া ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, সো এগুলোর মধ্যে আমি খুব একটা বেশি যাইতে চাই না। তো এখন যেটা বলতে গেলাম যে, তো কভার লেটার আর সিভি নিয়ে অ্যাকচুয়ালি ঘাবড়ানোর কিছু নাই, খুবই সিম্পল জিনিস, একদম ভয়ের কিছু নাই। এই ডকুমেন্টটা আমি আপনাদের দিয়ে দিব, এটা আপনারা একটু দেখে নেবেন, এটা আপনারা একটু পড়ে নেবেন। আর যে প্রেজেন্টেশনটা দেখাইছি এটা আপনাদের দিয়ে দিব, এটা আপনারা একটু পড়ে নেবেন। ক্লাস রেকর্ডিংটা তো আমি দিয়ে দিবই। আর নেক্সট ক্লাসে আপনাদের আরেকটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা হচ্ছে আপনাদের একটা কভার লেটার লিখতে হবে। আমি আপনাদেরকে একটা কভার লেটার লেখার জন্য যেটা করব, একটা জব দিব, একটা জব অ্যাডভার্টাইজমেন্ট দিব আমি ফেসবুক ওয়ালে। এই যে আপনারা তো গ্রাফিক ডিজাইনার, রাইট? আপনারা গ্রাফিক ডিজাইনার হবেন, তো এই যে এরকম এখানে একটা জব আছে, এই জব পোস্টটা আমি আপনাদের ফেসবুক এই যে গ্রুপের ওয়ালে দিয়ে দিব। আপনারা সেম যেভাবে ভিডিওটা সাবমিট করছিলেন ঠিক ওইভাবেই আপনারা কভার লেটারটা লিখে, অ্যাড্রেস লেখার দরকার নেই, জাস্ট বডি অফ দ্য লেটার, ওই যে ডিয়ার স্যার থেকে শুরু করে লাস্টে সিনসিয়ারলি পর্যন্ত, জাস্ট ওই বডি অফ দ্য কভার লেটারটুকু আপনারা লিখবেন, যে কোনো একটা ওয়ার্ড ডকুমেন্টে লিখবেন, লিখে টেক্সটটাকে আপনারা কমেন্ট সেকশনে জাস্ট পেস্ট করে দিবেন, তাইলেই হবে। বুঝা গেল? ভিডিওটা যেভাবে দিয়েছেন কমেন্টে, ওরভাবে কমেন্টে দিয়ে দিবেন। আমি এরকম একটা যে অ্যাসাইনমেন্ট পোস্ট দিব, ওই আপনারা কভার লেটারের বডিটুকু শুধুমাত্র এই পোস্ট করে দিবেন, কমেন্ট সেকশনে পোস্ট করে দিবেন। ওকে ভাইয়া, পিডিএফ বানানোর পর তারপরে কি ওটা পোস্ট করতে হবে নাকি ডাইরেক্ট শুধুমাত্র ওখানে লিখে দিলেই হবে মেসেজের? আমি পিডিএফ এর কোনো কথা বলছি?
না ওই যে হচ্ছে কি পিডিএফ সেভ করার কথা নো নো বলছিলেন নো তো ওটা এই হচ্ছে কারণে। ওটা হচ্ছে যখন আপনারা সেন্ড করেন, জবে যখন অ্যাপ্লাই করেন তখনকার জন্য। অ্যাসাইনমেন্টের জন্য এগুলো দরকার নেই। আপনারা যখন কোনো একটা জবে অ্যাপ্লাই করেন বা মেল করে দেন আপনার সিভি, ওইসব জায়গাতে কখনো আমি ওয়ার্ড ডকুমেন্ট পাঠাই না, ওইসব জায়গাতে আমি পিডিএফ করে পাঠাই। অ্যাসাইনমেন্টের জন্য আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের জন্য দরকার নেই। অ্যাসাইনমেন্টের জন্য যেটা করবেন, আপনারা ওয়ার্ড ডকুমেন্টে লিখবেন, লিখে জাস্ট টেক্সটটা কপি করবেন, টেক্সটটা কপি করে টেক্সটটাকে এই যে কমেন্ট সেকশনে জাস্ট পেস্ট করে দিবেন, সিম্পল। বুঝা গেল? যেমন আচ্ছা আমি আপনাদের আর একটু ইজি করে দিই, আমি দেখাই দিচ্ছি আপনাদের। জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, লাস্ট মনে হয় WSDFM কার WM40 মনে হয়। ভাইয়া আজান দিচ্ছে, শুনতে পাচ্ছি না, একটু ওয়েট করলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, আজান দিচ্ছে তো। আচ্ছা আমি আপনাদের একটা 10 মিনিটের ব্রেক দিচ্ছি, আজান শেষ হলে তারপর আমরা আবার স্টার্ট করি। 34 বাজে তো, 44 আমরা আবার স্টার্ট করি। ওকে ওকে ভাইয়া। ওকে গো। ওকে, ওয়েলকাম ব্যাক ফ্রম দ্য ব্রেক। ওকে, সো আমরা যেটা বলছিলাম, অ্যাসাইনমেন্টটা ভেরি সিম্পল। এখানে আমি একটা জব পোস্ট দিয়ে দিব, আর আপনারা জাস্ট কাভার লেটারটা যে কোনো জায়গায় লিখে টেক্সটটা শুধুমাত্র, এবং কাভার লেটার শুধুমাত্র বডিটা, দ্যাট মিনস ডিয়ার স্যার থেকে শুরু করে ওই যে লাস্টে যে সিনসিয়ারলি পর্যন্ত ওই বডিটুকু জাস্ট কমেন্ট সেকশনে পেস্ট করে দিবেন, আর কিচ্ছু না। জাস্ট কমেন্ট সেকশনে লেখাটুকু আসলে হলো। বা আপনি যদি মনে করেন যে না, এটার ইমেজ আকারে করে আপনি অমনি দিয়ে দিবেন, সেটাও করতে পারেন। গুগল ড্রাইভে ডকুমেন্ট আপলোড করে লিঙ্ক দিয়ে দিবেন, সেটাও করতে পারেন। টোটালি আপ টু ইউ। না, আমি এখানে কমেন্ট সেকশন থেকে আমি দেখতে পেলেই হলো। ওকে আচ্ছা, সো এই যে আমি আপনাদের একটু দেখাই যে ভাইয়া ওয়ার্ড ফাইলে দিতে পারবো না? ওয়ার্ড ফাইল এখানে কমেন্টে তো মনে হয় না ওয়ার্ড ফাইলে আপলোড করা যায়। ওয়ার্ড এখানে মনে দিতে পারবে না। যেখানে দেখেন আপনাদের অন্য আরেক ব্যাচের আপুরা দিছেন, এখানে এটা হচ্ছে WSM40 ডিজিটাল মার্কেটিং এর। এখানে যে আমি এরকম একটা ওই যে ইয়া দিছিলাম, একটা জব অ্যাডভার্টাইজমেন্ট দিছিলাম, তো ওনারা দেখেন এই যে স্ক্রিনে দেখেন এই যে ওই যে জাস্ট ওই যে লিখে ডিয়ার হায়ারিং ম্যানেজার, এই যে লিখে পেস্ট করে দিয়েছেন। জাস্ট এখানে লিখে পেস্ট করে দিলেই হবে, এভাবে করলেই হবে। ঠিক আছে, সিম্পল। আচ্ছা, সো আপনাদের অ্যাটেন্ডেন্স কি কারণ নেওয়া বাকি আছে? এনিওয়ান যার অ্যাটেন্ডেন্স আমি